হ্যালো গুড পিপল, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সহজে শিখি গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্বের প্রথম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সিদ্দিকী মহসিন পাটোয়ারি। ইংলিশ মেমোরাইজিং পার্টের খুব গুরুত্বপূর্ণ একটি অংশ গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব থেকে অনেক প্রশ্ন হয়ে থাকে, আর তাই তো আমরা গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব মুখস্থ করার চেষ্টা করি, কিন্তু কয়দিন পর আবার সেগুলো ভুলে যাই। কিভাবে টেকনিক ব্যবহার করে গ্রুপ ভার্বগুলো সহজে মনে রাখা যায় সেই বিষয়গুলো আলোচনা করব ধারাবাহিক আয়োজনের আজকের প্রথম পর্ব গ্রুপ ভার্ব কী এবং অ্যাক্ট গ্রুপ ভার্ব নিয়ে। তো চলুন গ্রুপ ভার্ব কী সেটি জেনে নেওয়া যাক। তো গ্রুপ ভার্ব হচ্ছে এমন কিছু শব্দগুচ্ছ যেখানে ভার্বের সাথে প্রেপোজিশন, ভার্বের সাথে অ্যাডভার্ব, ভার্বের সাথে অ্যাডভার্ব বা প্রেপোজিশন যুক্ত হয়। তো আমরা কিছু এক্সাম্পল দিচ্ছি, যেমন এখানে আমরা যদি দেখি ভার্ব হচ্ছে সি, এটার সাথে যদি আমরা প্রেপোজিশন অফ যুক্ত করি সি অফ, এটা হচ্ছে গ্রুপ ভার্ব। এরপরে আমরা যদি বলি ভার্ব প্লাস অ্যাডভার্ব, আমরা যদি এখানে বলি গো হচ্ছে ভার্ব, এই সাথে যদি আমরা ডাউন যুক্ত করি তাহলে হচ্ছে গো ডাউন গ্রুপ ভার্ব। এরপরে আমরা যদি বলি গো হচ্ছে ভার্ব, এরপরে ডাউন, তারপর হচ্ছে উইথ, গো ডাউন উইথ, এর সাথে গোর সাথে ডাউন অ্যাডভার্ব এবং উইথ যুক্ত করে আমরা গ্রুপ ভার্ব পেতে পারি। আমরা একটি চার্ট দেখতে পাচ্ছি, যে চার্টের মাধ্যমে আমরা টোটাল কনসেপ্টটা ক্লিয়ার হতে পারবো। তো চলুন সবাই একটু দেখি যে কিভাবে ফ্রেজাল ভার্ব ঘটিত হচ্ছে, ভার্ব এবং প্রেপোজিশন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি গো হচ্ছে ভার্ব, এর সাথে অন, তো গো অন এর অর্থ হচ্ছে চালিয়ে যাওয়া বা কন্টিনিউ বা ক্যারি অন। তার মানে গো হচ্ছে যাওয়া, বাট গোর সাথে যখন অন যুক্ত হবে তখন সেটা হবে চালিয়ে যাওয়া, ক্যারি অন বা কন্টিনিউ। এরপর আমরা দেখব ভার্ব এবং অ্যাডভার্বের সমন্বয়ে কিভাবে একটা গ্রুপ ভার্ব তৈরি হয়। যেমন এখানে গো হচ্ছে ভার্ব, এর সাথে ডাউন হচ্ছে অ্যাডভার্ব। গো ডাউন এর অর্থ হচ্ছে ডুবে যাওয়া বা নেমে যাওয়া। এখানে গো ডাউনের অর্থ দিচ্ছে সিঙ্ক অথবা ক্র্যাশ। এরপর আমরা দেখতে পাচ্ছি ভার্ব, অ্যাডভার্ব এবং প্রেপোজিশনের মাধ্যমে কিভাবে গ্রুপ ভার্ব গঠিত হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি গো হচ্ছে ভার্ব, ডাউন হচ্ছে অ্যাডভার্ব এবং উইথ হচ্ছে প্রেপোজিশন। তাহলে হচ্ছে ভার্ব, অ্যাডভার্ব এবং প্রেপোজিশনের সমন্বয়ে গঠিত হয়েছে গো ডাউন উইথ। এর অর্থ হচ্ছে ভোগা বা সাফার, তো আমরা এই স্লাইডে দেখলাম যে কিভাবে ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব তৈরি হয়। তো প্রথমেই দেখে নেই অ্যাক্ট দিয়ে গুরুত্বপূর্ণ গ্রুপ ভার্বগুলো। এখানে আমরা দেখতে পাচ্ছি রয়েছে অ্যাক্ট ফর, অ্যাক্ট আপন, অ্যাক্ট অন, অ্যাক্ট আন্ডার, অ্যাক্ট আপ টু, অ্যাক্ট আপ। তো আমরা উদাহরণ এবং টেকনিকের মাধ্যমে সেগুলো মনে রাখার চেষ্টা করি। প্রথমেই আমরা দেখব অ্যাক্ট ফর। তো অ্যাক্ট ফর আমরা দেখার সাথে সাথেই আমাদের যেই জিনিসটা খেয়াল করতে হবে সেটি হচ্ছে অ্যাক্ট মানে হচ্ছে কোনো কাজ করা, আর ফর মানে হচ্ছে জন্যে। তার মানে কি হচ্ছে যে কারো জন্যে কাজ করা বা কারো পক্ষে কাজ করা। তাহলে কারো পক্ষে কাজ করা বা কারো জন্যে কাজ করা বুঝালে সেক্ষেত্রে অ্যাক্ট ফর আমরা ইউজ করব। তো এখানে এক্সাম্পলটা খেয়াল করলে আমরা আরেকটু ক্লিয়ার হব। সেটা হচ্ছে হি অ্যাক্টেড ফর মি হোয়াইল আই ওয়াজ অ্যাব্রড। তার মানে হচ্ছে হি অ্যাক্টেড ফর মি, সে আমার পক্ষ নিয়ে কাজ করেছে বা আমার পক্ষে কাজ করেছে হোয়াইল আই ওয়াজ অ্যাব্রড, যখন আমি বাহিরে ছিলাম। এরপরে দেখতে পাচ্ছি এ লয়ার অ্যাক্টস ফর হিজ ক্লায়েন্টস। একজন আইনজীবী অ্যাক্টস ফর কাজ করেছে হিজ ক্লায়েন্টস, তার ক্লায়েন্টের পক্ষ নিয়ে। এরপরে আমরা যে গ্রুপ ভার্বটি খেয়াল করব সেটি হচ্ছে অ্যাক্ট আপন। এই অ্যাক্ট আপন মনে রাখার জন্য আমাদেরকে যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে আপন। আমরা এই আপনের মাধ্যমে মনে রাখব। তো স্বাভাবিকভাবে আপন দিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে আপন মানে হচ্ছে আপন মানুষ। আপন মানুষের মাধ্যমে আমরা কি হই? প্রভাবিত হই। আপন মানুষ আমাদের কি করে? ক্ষতি করে। আবার আপন মানুষের উপর আমরা নির্ভর করি। তিনটা জিনিস, একটা হচ্ছে আপন মানুষ দ্বারা আমরা প্রভাবিত হই, এরপরে হচ্ছে আপন মানুষ আমাদেরকে ক্ষতি করে, আবার আরেকটা বিষয় হচ্ছে আপন মানুষের উপর আমরা নির্ভর করি। এই তিনটা জিনিস মনে রাখলে অ্যাক্ট আপন মনে রাখা সম্ভব। যে এখানে রয়েছে কোনো কিছুর উপরে নির্ভর করে কাজ করা, সেটা হচ্ছে অ্যাক্ট আপন। অ্যাক্ট আপন হচ্ছে প্রভাবিত করা,
অ্যাক্ট আপন হচ্ছে ক্ষতি করা। তাহলে এই তিনটা জিনিস আমরা মনে রাখবো যে আপন মানুষ আমাদের কি করে, ক্ষতি করে, আপন মানুষ আমাদেরকে প্রভাবিত করে, আরেকটা জিনিস হচ্ছে আপন মানুষের মাধ্যমে বা আপন মানুষের উপর আমরা নির্ভর করি। তো এই তিনটা যদি আমরা মনে রাখি তাহলে একটা আপন আমরা সহজেই মনে রাখতে পারবো। এবার তাহলে আমরা এক্সাম্পল দেখি। এক্সাম্পল হচ্ছে অ্যাক্টিং আপন দ্য নিউজ, এই নিউজের উপর নির্ভর করে আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম। এরপর হচ্ছে ইউ শুড ডু দিস, তোমার এটা করা উচিত, অ্যাক্টিং আপন মাই অর্ডার, আমার অর্ডারের উপরে নির্ভর করে। পরের এক্সাম্পলটা একটু খেয়াল করবো, সেটি হচ্ছে সাচ হার্ড ওয়ার্ক উইল অ্যাক্ট আপন ইউর হেলথ, এই ধরনের কঠোর পরিশ্রম অ্যাক্ট আপন ক্ষতিগ্রস্ত করবে বা ক্ষতি করবে বা প্রভাবিত করবে ইউর হেলথ, তোমার স্বাস্থ্যকে প্রভাবিত করবে বা ক্ষতি করবে। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অ্যাক্ট আপন ব্যবহার হয়েছে। তাহলে আমরা আপনের ক্ষেত্রে আপন মানুষ দিয়ে মনে রাখবো। এইবার আমরা চলে যাব পরবর্তী গ্রুপ ভার্বটিতে। পরবর্তীতে হচ্ছে অ্যাক্ট অন। আমরা বলছিলাম অ্যাক্ট মানে কি, কাজ করা। এবার আসেন, আমরা সাধারণভাবে জানি সেটা হচ্ছে অন মানে কি, উপরে বা অনুসারে। এই ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে কোনো কিছু অনুসারে কাজ করা হচ্ছে অ্যাক্ট অন। আমরা এক্সাম্পল দেখি, সেটি হচ্ছে ইউ মাস্ট অ্যাক্ট অন মাই ডিরেকশন, তার মানে হচ্ছে তোমার কাজ করতে হবে মাই ডিরেকশন, আমার নির্দেশনা অনুসারে। তারপর দেখো, এই স্টুডেন্ট শুড অ্যাক্ট অন হিজ টিচার্স অ্যাডভাইস, একজন শিক্ষার্থীর উচিত অ্যাক্ট অন কাজ করা কি অনুসারে, হিজ টিচার্স অ্যাডভাইস, তার শিক্ষকের উপদেশ অনুসারে। এরপরে আমরা খেয়াল করব পরবর্তী যে গ্রুপ ভার্বটি রয়েছে সেটি হচ্ছে অ্যাক্ট আন্ডার। আমরা জানি অ্যাক্ট মানে হচ্ছে কাজ করা, আর আন্ডার মানে কি, আন্ডার মানে হচ্ছে নিচে বা অধীনস্থ। তো এই ক্ষেত্রে আমরা খুব সহজে মনে রাখতে পারি আন্ডারের মাধ্যমে। আন্ডার মানে হচ্ছে কি, কারো আদেশ অনুসারে বা কেউ কিছু বলতে বলেছে, কেউ কিছু করতে বলেছে, সেই জিনিস অনুসারে যখন কাজ করা হয় সেটা হচ্ছে অ্যাক্ট আন্ডার। তাহলে হচ্ছে অ্যাক্ট আন্ডার মানে কি, আদেশ অনুসারে কাজ করা, অ্যাক্ট ইন অবিডেন্স টু। তা আমরা এক্সাম্পল দেখি, হি অ্যাক্টেড আন্ডার হিজ বস অর্ডার, তার মানে হচ্ছে তার বসের অর্ডার বা আদেশ অনুসারে কাজ করছে, সেক্ষেত্রে অ্যাক্টেড আন্ডার হচ্ছে। তারপর দেখি, আই অলওয়েজ ট্রাই টু অ্যাক্ট মাই ডিউটি, আমি সবসময় চেষ্টা করি টু অ্যাক্ট মাই ডিউটি, আমার কাজ করতে। তার মানে কোনো কিছু অনুসারে বা কারো আদেশ অনুসারে কাজ করা যদি বোঝায় সেক্ষেত্রে কি অ্যাক্ট আন্ডার হয়। তাহলে কি দেখাচ্ছে, অ্যাক্ট মাই ডিউটি আন্ডার মাই বস অর্ডার। তাহলে অর্ডার যেহেতু আছে সেক্ষেত্রে আমরা কি দিব, অ্যাক্ট আন্ডার। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এরপরে আমরা খেয়াল করব যে বিষয়টি, সেটি হচ্ছে অ্যাক্ট আপ টু। অ্যাক্ট আপ টু, আমরা অনেক সময় বিভিন্ন মানুষের কাছে আশা করি না, কোনো কাজ আশা করি, যখন সেটা আশানুরূপ হয় সেক্ষেত্রে আমরা বলি অ্যাক্ট আপ টু। তাহলে মনে রাখতে হবে আশানুরূপ কাজ হলে সেক্ষেত্রে আমরা ইউজ করব অ্যাক্ট আপ টু। তো এই এক্সাম্পলটা আমরা খেয়াল করি, সেটি হচ্ছে হি ট্রাইস টু অ্যাক্ট আপ টু মাই অ্যাডভাইস, তার মানে হচ্ছে সে কাজ করেছে আমার উপদেশ অনুসারে এবং আশানুরূপ কাজ করেছে, আমি যেটা আশা করেছিলাম সেটা আমি পেয়েছি। তার মানে আশানুরূপ কাজ করার ক্ষেত্রে আমরা ইউজ করি অ্যাক্ট আপ টু। এরপরে আমরা যেই গ্রুপ ভার্বটি দেখব সেটি হচ্ছে অ্যাক্ট আপ। এই ক্ষেত্রে আমরা যে জিনিসটা খেয়াল করব সেটা হচ্ছে বলে, এই শাট আপ, শাট আপ। আমরা মাঝে মধ্যে একটু খারাপ আচরণ করি না, বা সেই ক্ষেত্রে আমরা বলি এই শাট আপ। তো এই যে শাট আপের ক্ষেত্রে আপনারা মনে রাখতে পারেন অ্যাক্ট আপ, অ্যাক্ট আপ, অ্যাক্ট আপ মানে খারাপ ব্যবহার করা। সেক্ষেত্রে আমরা একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি, সামটাইমস কিডস অ্যাক্ট আপ বিকজ দে জাস্ট ওয়ান্ট অ্যাটেনশন, তার মানে হচ্ছে মাঝে মাঝে শিশুরা কি করে, অ্যাক্ট আপ, খারাপ আচরণ করে, বিকজ দে জাস্ট ওয়ান্ট অ্যাটেনশন, তারা কি চায়, অ্যাটেনশন চায়। তো আমরা এতক্ষণে অ্যাক্ট দিয়ে যে গ্রুপ ভার্বগুলো ছিল সেগুলো হচ্ছে দেখলাম। এখন যেই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে, আমরা যতই পড়ি যতই মনে রাখি, আমরা যদি প্র্যাকটিস না করি সেগুলো কিন্তু আমরা কয়েকদিন পরে ভুলে যাব। এই জন্য প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। আর প্র্যাকটিস করার জন্য বিভিন্ন বই রয়েছে, বিশেষ করে ইংলিশ ফাউন্ডেশন বই থেকে আপনারা প্র্যাকটিস করতে পারেন, খুব সুন্দরভাবে দেওয়া আছে। তো আমরা দেখি প্র্যাকটিসের মধ্যে প্রথম কোয়েশ্চেনটি কি রয়েছে। তো আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা একটু চেষ্টা করেন যে প্রথমটা পারছেন কিনা। আমি একটু সময় দিব, সেটা হচ্ছে 3, 2, 1। এখানে দেখতে পাচ্ছেন অন বিহাফ অফ। অন বিহাফ অফ মানে হচ্ছে কি, পক্ষে। এখন আমরা পড়েছি কারো পক্ষে কাজ করা, সেক্ষেত্রে কি হয়, অ্যাক্ট ফর, অ্যাক্ট ফর। তাহলে আমাদের অবশ্যই কোন কোয়েশ্চেন আমাদের, তাহলে আমাদের অবশ্যই কোন অপশনটি আনসার হবে, আমরা দেখতে পাচ্ছি
অ্যাক্ট ফর। আমাদের অ্যান্সারটি হবে কি অ্যাক্ট ফর। এরকম অনেক কোয়েশ্চেন রয়েছে, সেগুলো আপনারা প্র্যাকটিস করার চেষ্টা করবেন, বাসায় বসে অনেক বেশি প্র্যাকটিস করবেন, তাহলে এই জিনিসগুলো মনে থাকবে। যত বেশি প্র্যাকটিস করবেন পরীক্ষার হলে প্রশ্ন সঠিক হবার চান্সও তত বেশি হবে। আজকের এপিসোডে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিয়ার। আমরা এর আগে অ্যাক্ট গ্রুপ ভার্ব নিয়ে আলোচনা করেছিলাম, আজকে আলোচনা করব বিয়ার। আর বিয়ার একটি গল্পের মাধ্যমে আমরা শেষ করব। মনোযোগ দিলেই খুব সহজেই আপনারা সেগুলো মনে রাখতে পারবেন। তো চলুন আমরা দেখি কিভাবে একটি ভালুকের মাধ্যমে বা ভালুকের গল্পের মাধ্যমে আমরা বিয়ার দিয়ে যে গ্রুপ ভার্বগুলো হয় সেগুলো মনে রাখতে পারি, সেগুলোই খেয়াল করব। গল্পটা হলো, ধরুন আপনি কোনো একটা জঙ্গলে আপনি আটকে গেলেন, সেখানে অনেক ভালুক রয়েছে এবং সেই ভালুকের সাথে আপনার বসবাস করতে হবে। তো এই সিচুয়েশনে আমরা দেখতে পাচ্ছি যে বিয়ার উইথ এর মানে হচ্ছে সহ্য করা। তো বিয়ার উইথ অর্থ হচ্ছে সহ্য করা, তার মানে হচ্ছে যেহেতু আটকে গিয়েছি দ্যাট মিনস হচ্ছে আমাকে ভালুককে সহ্য করতে হবে। এরপর হচ্ছে বিয়ার আপ। এখন কথা হচ্ছে যে সহ্য করলেই তো হবে না, মনের জোর বজায় রাখতে হবে। বিয়ার আপ মানে হচ্ছে মনের জোর বজায় রাখা। এরপরে দেখতে পাচ্ছি বিয়ার ডাউন। বিয়ার ডাউন, এখন কথা হচ্ছে আপনি মনের জোর বজায় রাখলেন কতদিন, এখন আপনি সিদ্ধান্ত নিলেন যে এই বিয়ারকে, এই ভাল্লুককে আপনি পরাস্ত করবেন বা পরাজিত করবেন বা পরাভূত করবেন। এখন কথা হচ্ছে তৃতীয় ধাপে আপনি চিন্তা করলেন তাকে পরাস্ত করবেন। এখন কথা হচ্ছে পরাস্ত করতে হলে তার যে উইকনেস সেই জায়গাটা আপনার খুঁজতে হবে। তো সেই জন্য আপনি তার সাথে একটা সম্পর্ক করবেন। সম্পর্ক হচ্ছে বিয়ার অন, সম্পর্কযুক্ত হওয়া বা সম্বন্ধযুক্ত হওয়া। দ্যাট মিন্স এখানে আপনি তার সাথে সম্পর্ক করলেন। এখন সম্পর্ক করে তার যে উইকনেস আছে সেটা বের করে ফেললেন, বের করে এখন বিয়ার অফ বা বিয়ার অ্যাওয়ে, তার সাথে আপনি যুদ্ধ করে জয়ী হলেন বা আপনি জয় করে নিলেন। এরপরে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে সবার মুখে আপনি বাহবা বা সমর্থন পাবেন। তো বিষয়টা হচ্ছে আমরা যদি একটু সামারি করি, বিষয়টা হচ্ছে আপনি বিয়ারের সাথে যেহেতু থাকতে হবে তাহলে তাকে হচ্ছে সহ্য করতে হবে। বিয়ার উইথ মানে হচ্ছে কি সহ্য করা। তারপর হচ্ছে বিয়ার আপ, সহ্য করলেই তো হবে না, মনের জোরটা বজায় রাখতে হবে। বিয়ার আপ মানে হচ্ছে কি মনের জোর বজায় রাখা। তারপর হচ্ছে বিয়ার ডাউন, কতদিন আর মনের জোর বজায় রাখবেন। এখন কথা হচ্ছে তাকে পরাস্ত করতে হবে। তাকে কী করতে হবে? পরাস্ত করতে হবে। তাহলে বিয়ার ডাউন মানে হচ্ছে কি পরাস্ত করা। এরপরে বিয়ার অন, পরাস্ত করতে হলে তার উইকনেস আপনার জানতে হবে। তাহলে উইকনেস যদি জানতে হয় সেক্ষেত্রে আপনাকে তার সাথে সম্পর্ক করতে হবে। তার মানে বিয়ার অন মানে হচ্ছে সম্পর্ক বা সম্বন্ধযুক্ত হওয়া। এরপর আপনি সম্পর্ক করে আপনি তার উইকনেস জানলেন, এরপর কি করলেন? আপনি জয় করে নিলেন। বিয়ার অফ বা বিয়ার অ্যাওয়ে, এটা হচ্ছে জয় করে নেওয়া। এরপর আপনি কি পাবেন? কনফার্ম বা সমর্থন। আপনি কনফার্ম বা সমর্থন বা সাপোর্ট পাবেন। তো আশা করি এই গল্পের মাধ্যমে আপনারা যে বিয়ার দিয়ে যে গ্রুপ ভার্বগুলো হয় সেগুলো আপনারা মনে রাখতে পারবেন। তো আমরা কিছু এক্সাম্পল দেখব। এক্সাম্পল দেখলে আমরা আরও বেশি ক্লিয়ার হতে পারবো। তো চলুন কিছু এক্সাম্পল দেখি। ওকে, এক্সাম্পলের প্রথমে আমরা দেখতে পাচ্ছি বিয়ার উইথ। আমি প্রথমেই বলেছি সহ্য করা। বিয়ার উইথ হচ্ছে কি সহ্য করা। তো এখানে আমরা এক্সাম্পলটা দেখতে পাচ্ছি আই উইল নট বিয়ার উইথ সাচ ইনসাল্ট। ওকে, তার মানে হচ্ছে যে আমি এই ধরনের অপমান সহ্য করব না। এরপরে আমরা যদি দেখি পরেরটা বিয়ার আপ। বিয়ার আপ মানে হচ্ছে মনের জোর বজায় রাখা। আমরা এর আগে দেখেছি বা এর আগে বলেছিলাম সেটা হচ্ছে বিয়ার আপ মানে হচ্ছে কি মনের জোর বজায় রাখা। ওকে, তাহলে আমরা এক্সাম্পলটা দেখতে পাচ্ছি হিজ পেশেন্স বোর হিম আপ ইন দ্যাট ক্রাইসিস। তার যে সহিষ্ণুতা সেটা এই দুর্যোগ মুহূর্তে মনের জোর বজায় রাখতে সহায়তা করেছে। এরপরে আমরা যে জিনিসটা খেয়াল করব সেটা হচ্ছে বিয়ার ডাউন। আমরা বলেছিলাম বিয়ার ডাউন মানে হচ্ছে পরাভূত করা বা পরাস্ত করা বা পরাজিত করা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আই কুড সি এ পুলিশ কার বিয়ারিং ডাউন অন আস। এরপর আমরা যে জিনিসটা খেয়াল করব সেটা হচ্ছে বিয়ার অন মানে হচ্ছে সম্পর্ক বা সম্বন্ধযুক্ত হওয়া। তাহলে সম্পর্ক বা সম্বন্ধযুক্ত হওয়ার আমরা একটা এক্সাম্পল দেখব, সেটা হচ্ছে হিজ রিমার্ক বোর অন দ্যাট সাবজেক্ট। এরপরে আমরা খেয়াল করব পরবর্তীতে সেটা হচ্ছে বিয়ার অফ অথবা বিয়ার অ্যাওয়ে। আমরা এর আগেও জেনেছি সেটা হচ্ছে এর অর্থ হচ্ছে জয় করে নেওয়া। তাহলে আমরা এক্সাম্পল খেয়াল করি হাসান বোর অফ অথবা বোর অ্যাওয়ে 2 মেডেলস। হাসান 2টি মেডেল জয় করে নিয়েছে।
এরপরে আমরা দেখব পরবর্তী যে গ্রুপ ভার্বটি রয়েছে সেটি হচ্ছে বিয়ার আউট। বিয়ার আউট মানে হচ্ছে সমর্থন করা বা কনফার্ম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি মিস্টার আতিকস রিপোর্ট বিয়ার্স আউট দ্য চার্জ। তো আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে দেখতে পেলাম যে বিয়ার দিয়ে যে গ্রুপ ভার্বগুলো হয়। এখন বিষয়টা হচ্ছে যে আমরা এর আগের এপিসোডে বলেছিলাম যে আমাদের অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আমরা প্র্যাকটিস করব, প্র্যাকটিস করলেই শুধু শিখলেই হবে না, আমাদের প্র্যাকটিস করলেই আমরা পরীক্ষার হলে বা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আমরা সঠিকভাবে অ্যান্সার করতে পারবো। তো আমরা একটা কোয়েশ্চেন দেখে আমরা কোয়েশ্চেনটার অ্যান্সার করতে পারি কিনা। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন সবাই একটু চেষ্টা করেন কোনটা অ্যান্সার হবে। ওকে, তাহলে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানান যে স্ক্রিনে দেওয়া যে প্রশ্নটি রয়েছে সেটার উত্তর কী হবে। আমার বিশ্বাস এখানে আপনারা যারা মনোযোগ দিয়ে এই ক্লাসটি বা এপিসোডটি দেখছেন তারা সবাই অ্যান্সার করতে পারবেন। আমি আপনাদের সবাইকে টাইম দিচ্ছি 3, 2, 1। আশা করি সবাই পারবেন। ওকে, আচ্ছা, কোয়েশ্চেনটা ছিল স্টেড অফ টলারেট উই ক্যান সে। টলারেট মানে হচ্ছে সহ্য করা, আর আমরা পড়েছি বিয়ার উইথ মানে হচ্ছে সহ্য করা। আপনারা যারা বিয়ার উইথ দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে। আর আপনাদের অবশ্যই বিভিন্ন বই থেকে প্র্যাকটিস করতে হবে। বিশেষ করে আপনারা চাইলে ইংলিশ ফাউন্ডেশন বই থেকে প্র্যাকটিস করতে পারেন, অনেক প্র্যাকটিস দেওয়া আছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে প্র্যাকটিস আপনাকে করতেই হবে। আমরা শোনাবো ব্রেকআপের গল্প। এই ভিডিওটি শুরু করছি আমার একটি পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ারের মাধ্যমে। আমি যখন ইংলিশ মেমোরাইজিং পার্ট বা ভোকাবুলারি পার্ট পড়া শুরু করেছিলাম সেই ক্ষেত্রে সিনোনিম অ্যান্টোনিম, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, গ্রুপ ভার্ব, কারেক্ট স্পেলিং, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ফ্রেজেস অ্যান্ড ইডিয়মস, এই কয়েকটা টপিকের মধ্যে আমাকে সবচেয়ে বেশি প্যারা দিত যে টপিকটা সেটি হচ্ছে গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব। এই টপিকটা আজকে পড়ছি তো কালকে ভুলে গিয়েছি, সকালে পড়ছি তো বিকালে ভুলে গিয়েছি। আমার বিশ্বাস আপনারা যারা আজকের এই ভিডিওটি দেখছেন, যেভাবেই হোক আপনারা যারা সামনে পেয়েছেন বা সার্চ দিয়ে পেয়েছেন, আপনাদেরও এই জায়গাটা প্রবলেম আছে। সো আপনাদের এই কঠিন জায়গাটাকে একটু সহজ করার জন্য আমার এই ক্ষুদ্র প্রয়াস। সো আমি যেভাবে আমার এই ভীতির জায়গাটাকে খুব সহজে ওভারকাম করতে পেরেছি সেটি শেয়ার করব আপনাদের সাথে। সো আমি দুইটা মেথড ফলো করতাম, একটি হচ্ছে নিজে গল্প বানিয়ে আর একটু হচ্ছে এক্সাম্পল বুঝে। সো আমি যেভাবে শিখেছি আপনাদেরকে সেভাবে শেখানোর চেষ্টা করব। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে ব্রেক দিয়ে যেসব ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব গঠিত হয়েছে সেগুলো নিয়ে। আগে আমরা জেনে নিব ব্রেকের সাথে কোন প্রিপোজিশনগুলো বসে গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব গঠন করে। সো সেই ক্ষেত্রে আমরা দেখব ব্রেক ইনটু, তারপর রয়েছে ব্রেক ইন অর অন, এরপর হচ্ছে ব্রেক আউট, এরপরে হচ্ছে ব্রেক উইথ, এরপর আমরা খেয়াল করব ব্রেক ডাউন, ব্রেক অ্যাওয়ে, ব্রেক ফোর্থ, ব্রেক আপ, তারপর হচ্ছে ব্রেক থ্রু, ব্রেক অফ। সো আমরা দেখতে পেলাম যে ব্রেক দ্বারা গঠিত যে গ্রুপ ভার্ব সেইগুলো। এখন কথা হচ্ছে এগুলো মনে রাখার জন্য আমরা দুইটা মেথড কি করব, শিখব। নাম্বার 1 গল্প দিয়ে, আর এটা হচ্ছে এক্সাম্পল বুঝে। সো আমরা শুরুতেই হচ্ছে গল্পটা দিয়ে শেখার চেষ্টা করি। গল্পটা আজকে আমরা শোনাবো ব্রেকআপের গল্প। আজকে যে গল্পটা বলবো সেটা হচ্ছে কি ব্রেকআপের গল্প। আমরা দেখেই কেমন যেন মনে হচ্ছে, বুঝতে পারছি যে গল্পটা কেমন হতে পারে, তাই তো? সো এই ক্ষেত্রে আমরা একটু কাল্পনিক চরিত্র নেওয়ার চেষ্টা করি। সেটি হচ্ছে ধরেন আপনার বন্ধু জলিল, তার প্রেমিকা হচ্ছে জরিনা। তো জলিল আসলে যখন জরিনাকে ভালোবেসেছে বা যখন তার প্রেমে পড়েছে, জরিনা কিন্তু রাজি ছিল না। অনেক কষ্ট করে জোর করে তার মনের ভেতরে প্রবেশ করেছে, জোর করে অনেক কিছু ভেঙে ছুঁড়ে কি করেছে, প্রবেশ করেছে। সো তাহলে আমরা বুঝলাম জলিল কার সাথে প্রেম করছে, জরিনার সাথে। জরিনা কিন্তু প্রথম রাজি ছিল না, কিন্তু জোর করে ভেতরে প্রবেশ করেছে, তার মনের ভেতরে প্রবেশ করেছে। তার মানে তাদের এখন প্রেম চলছে। সো প্রেম বা ভালোবাসা চলাকালীন সময়ে কোনোভাবে জলিলের সাথে জরিনার একটু প্রবলেম হলো। তো একদিন জরিনা এবং জলিল ঘুরতে গেল, ঘুরতে বলে আমরা যেটাকে ডেটিং বলি। সো ডেটিংয়ে গেল, ডেটিংয়ে গিয়ে তো হঠাৎ জলিলের মাথা গরম, যাই হোক কোনো না কোনোভাবে তার মাথা গরম হয়েছে জরিনার উপরে। এখন বলল এই বাইকে উঠো, চলে যাই। এখন বাইকে উঠে যাওয়ার পরে মাঝ পথে ব্রেকটা কি করলো, অফ করলো। তার মানে হচ্ছে প্রথমে আমরা দেখব ব্রেক অফ। তার মানে জলিল মাঝ পথে গিয়ে কি করলো, বাইকের ব্রেকটা অফ করলো। ব্রেক অফ মানে হচ্ছে হঠাৎ থামা। এখানে আমরা একটু খেয়াল করব, ব্রেক অফ মানে হচ্ছে হঠাৎ থামা। সো আমরা মাথায় রাখবো সেটি হচ্ছে জলিল যেহেতু মাঝ পথে এসে ব্রেক অফ করলো, তার মানে হঠাৎ থামলো। কেন হঠাৎ থামার তো অবশ্যই কোনো কারণ আছে। এখন হঠাৎ থেমে কি করলো, ব্রেক উইথ, ঝগড়া শুরু করলো। ঠিক আছে, ব্রেক উইথ মানে ঝগড়া করা। তার মানে হচ্ছে জলিল মাঝপথে এসে ব্রেক অফ করলো,
মানে হঠাৎ থামলো। এরপরে জরিনার সাথে কি করা শুরু করলো, কোয়ারেল মানে হচ্ছে ঝগড়াঝাটি শুরু করলো। এইবার ঝগড়াঝাটি শুরু করার পরে হঠাৎ কেউ একজন প্রবেশ করলো। তারা দুইজন কি করছে, স্বাভাবিকভাবে আপনি যখন দেখবেন যে রাস্তার পাশে কেউ ঝগড়াঝাটি করছে, আমরা তো অনেক উৎসুক জনতা যাই, তাই না? তো এরকম একজন উৎসুক জনতা এখানে হঠাৎ প্রবেশ করলো। হঠাৎ প্রবেশ মানে ব্রেক ফোর্থ, হঠাৎ প্রবেশ মানে কি ব্রেক ফোর্থ, অ্যাপিয়ার সাডেনলি, হঠাৎ আসলো। তার মানে উৎসুক জনতার মধ্যে একজন আসলো, হঠাৎ আসলো। আসার পরে সেটা হচ্ছে ব্রেক ইন অন, তিনি জোরপূর্বক প্রবেশ করে মানে হচ্ছে কথার মাঝে কথা বলা শুরু করলো। কার কার কথার মধ্যে? জরিনা এবং জলিলের কথার মধ্যে সে ঢুকে জোরপূর্বক প্রবেশ করে কথার মাঝে কথা বললো। তার মানে হচ্ছে ব্রেক ইন অথবা কি ব্রেক অন। এখন তো ঘটনাটা ছোট হয়ে গেল নাকি ঘটনাটা আরো বড় হয়ে গেল? ঘটনাটা বড় হয়ে গেল। ঘটনাটা হচ্ছে ব্রেকআউট করলো, মানে দ্রুত ছড়িয়ে পড়লো। দ্রুত ছড়িয়ে পড়া স্বাভাবিকভাবে। এতক্ষণ ছিল জরিনা, তারপর হচ্ছে জলিল, দুইজন মিলে ঝগড়া করতেছে। এমন টাইমে উৎসুক জনতা আসলো, একজনের পাশাপাশি আরও কয়েকজন আসা শুরু হলো। যখনই উৎসুক জনতা কথা বলা শুরু করছে, এর সাথে আরেকটু ছড়িয়ে পড়লো, তখন আরও মানুষ আসলো। তার মানে একটা সিন ক্রিয়েট হয়ে গেল। তাহলে আমরা একটু ঘটনাটা দেখি। ব্রেক আপ করলো, ব্রেক আপ মানে কি করা, হঠাৎ থামা। এরপর ব্রেক উইথ, থেমে কি করলো, ঝগড়া করলো। তার মানে ব্রেক উইথ কার সাথে? জরিনার সাথে, ব্রেক উইথ। এরপরে যখনই ঝগড়া চলছিল এর মধ্যে হঠাৎ কোনো একজন প্রবেশ করলো, তার মানে ব্রেক ফোর্থ, ব্রেক ফোর্থ। তার মানে যখন প্রবেশ করলো, প্রবেশ করে তা সেইভাবে তাকিয়ে থাকে নাই, সে কি করলো, কথার মাঝে কথা বলা শুরু করলো। এখন কথার মাঝে কথা বলা শুরু করার পরেই জলিল গেছে রেগে, জলিল শুরু করে দিল আরও তার সাথে। তার মানে এটা আরও বিস্তার লাভ করলো, ছড়িয়ে পড়লো। এখন এই ঘটনা জন্ম দেওয়ার পরে অবশ্যই কি, তার মানে হচ্ছে বললো জলিল, বললো এই জরিনা তোমার সাথে আমার কি ব্রেকআপ, তোমার সাথে কি ব্রেকআপ হয়ে গেল, কি তাদের রিলেশন শেষ, তাদের প্রেম ভালোবাসা শেষ, তাহলে ব্রেকআপ হলো, তাই তো? এখন ব্রেকআপ হওয়ার পরে যাক মোটামুটি দুইজন দুই পাশে চলে গেল। এখন জলিল সাহেব তো মাথা গরম ছিল, ব্রেকআপ করে ফেললো। কারণ জলিল সাহেবই তাকে তার প্রেমে হাবুডুবু খেয়ে তাকে ম্যানেজ করেছিল, ঘটনার শুরুতে আমরা খেয়াল করেছিলাম। এখন সে তো ব্রেকডাউন হয়ে গেছে। সে কি হয়েছে? ব্রেকডাউন হয়েছে। ব্রেকডাউন মানে হচ্ছে কি ভেঙে পড়েছে। ভেঙে পড়া মানে হচ্ছে কি ব্রেকডাউন। তার মানে ব্রেকআপ মানে হচ্ছে শেষ হওয়া, আর ব্রেকডাউন মানে কি ভেঙে পড়া। ভেঙে পড়া বা বিকল হওয়া, মানে আগে সে কাজ করতো এখন কি হচ্ছে, বিকল হয়ে যাচ্ছে। যেমন হচ্ছে স্বাস্থ্য ভেঙে যাচ্ছে, আমরা বলি না? তো এই ক্ষেত্রে ব্রেকডাউন হচ্ছে কার? জলিল সাহেবের। মানে দিন দিন অবস্থার অবনতি হচ্ছে। এখন অবস্থার অবনতি দেখে সে চিন্তা করলো ব্রেক থ্রু আনবো, জোর করে ঢোকা। বিশেষ করে এটা অন্যভাবে এক্সাম্পল দেওয়া যায়, বিশেষ করে যারা ক্রিকেট খেলা দেখেন আপনারা দেখবেন উইকেট পড়ছে না, উইকেট পড়ছে না, হঠাৎ তাইশা তাসকিন একটা উইকেট নিয়ে নিল, ব্রেক থ্রু নিল, অথবা সাকিবুল হাসান ব্রেক থ্রু করলো, মানে জোর করে কি করে ফোর্স করে কাজটা করে ফেললো। তার মানে হচ্ছে সে চাচ্ছে জোর করে আবার ওর জরিনার মনের ভিতরে ঢুকবে। তার মানে সে দিন দিন কি হচ্ছে, ব্রেকডাউন, মনটা ভেঙে যাচ্ছে তার, সে বিকল হয়ে যাচ্ছে। সে এখন চিন্তা করলো না, আমি একটু চেষ্টা করি, আমি একটু জোর করে আবার কি করি, জরিনার কাছে যাই, জরিনার কাছে যে আবার তার মনের ভিতরে ঢুকতে চাই। এখন এটা শুনে তো জরিনা বলল, হ্যাঁ তুমি এর আগে আমার মন ভেঙে প্রবেশ করেছিলে, মনে আছে? তুমি আমার মন ভেঙে প্রবেশ করেছিলে, তার মানে ব্রেক ইনটু, তুমি জোর করে আমার মনের ভেতরে ঢুকেছিলে, কিন্তু এই তুমি আবার কি করেছ, ভেঙে বের হয়ে গেছো, ভেঙে বের হয়ে গেছো। সো এই ছিল আমাদের ব্রেকআপের গল্প। তো ব্রেকআপের গল্প দিয়ে আমরা একটু মনে রাখার চেষ্টা করি, সেটি হচ্ছে মাঝপথে ব্রেক থামালো, মানে ব্রেকআপ, হঠাৎ থামা। এইবার হঠাৎ থামার পরে ঝগড়া শুরু হলো, কার সাথে? জরিনা এবং জলিলের সাথে। দ্যাট মিনস হচ্ছে ব্রেক উইথ, কোয়ারেল। এখন যখনই ঝগড়া শুরু হলো, উৎসুক জনতার মধ্যে একজন আইসা হঠাৎ প্রবেশ করলো। এখন সে আসার পরে কি শুরু করলো, সে মাঝে কথা শুরু করেছে, মানে সে বাধা দেওয়া শুরু করছে, সে ইন্টারাপ্ট করা শুরু করেছে। এখন এটা দেখে কি হলো, এটা দেখে জলিল তো আরও খেপছে, সে এটাকে আরও কি স্পিড আউট করলো। তার মানে সে আরও যেটাকে আমরা বলি ব্রেকআউট, ছড়িয়ে দিল। মানে ঘটনাটা কি, অনেক মানুষ জমে গেছে। এখন মানুষ জমার পরে, সিন ক্রিয়েট হওয়ার পরে জলিল বলল, তোমার সাথে আমার কি ব্রেকআপ। ওই উৎসুক জনতার সাথে করছে না জরিনার সাথে? জরিনার সাথে। এখন ব্রেকআপ করার পরে কয়দিন পরে সে ব্রেকডাউন হচ্ছে, মানে ভেঙে পড়ছে, বিকল হচ্ছে। তখন সে চিন্তা করলো আবার একটু জোর করে ঢুকা যায় কিনা তার মনের ভেতর। তখন সে ব্রেক থ্রু আনার চেষ্টা করলো। তো ব্রেক থ্রুর কথা শুনে জরিনা বললে, হ্যাঁ আমি কি আবার সেই বোকামি করব, যেই তুমি আমার মন ভেঙে প্রবেশ করে বা আমার মনের ভিতরে সব কিছু ভেঙে চুরমার করে প্রবেশ করেছিলে, আবার সেই তুমি আমার মন থেকে বের হয়ে গিয়েছিলে, আমার মনটাকে ভেঙে আমি কি তোমার কাছে আবার যাব? না,
এই ছিল একটা ব্রেকআপের গল্প, এটাই ছিল কি ব্রেকআপের গল্প। সো আশা করি যারা একটু মনোযোগ দিয়ে পড়বেন আপনাদের এই জায়গাটা মনে থাকবে। ওকে, সো আমরা গল্পটা শিখলাম। এবার যদি কারো এই গল্পটা মনে না থাকে তাহলে আপনাদের এক্সাম্পল বুঝিয়ে বুঝিয়ে আমি শিখিয়ে দিতে চাই। তো চলেন আমরা একটু দেখি। এক্ষেত্রে এক্সাম্পল খেয়াল করব। এক্সাম্পল প্রথমটা দেখব, ব্রেকআপ। মনে আছে ব্রেকআপ আমরা বলছিলাম ব্রেকআপ মানে হচ্ছে হঠাৎ থামা। ব্রেকআপ মানে হচ্ছে কি হঠাৎ থামা। হি ব্রোক আপ ইন দ্য মিডল অফ দ্য সেন্টেন্স অথবা মিডল অফ এ সেন্টেন্স। তিনি একটি বাক্যের মাঝে থেমে গেলেন, হঠাৎ থেমে গেলেন। ওকে, তার মানে হচ্ছে এই ব্রেক আপ এখানে পাস্ট টেন্সে হয়েছে জন্য ব্রোক হয়েছে। অনেকে ভাববেন এই ব্রোক কেন হয়েছে, ব্রোকটা হয়েছে এই কারণে ব্রেকের পাস্ট ফর্ম হচ্ছে কি ব্রোক। সো যেহেতু এটা পাস্ট টেন্স ইউজ করা হয়েছে এই জন্য হচ্ছে আমরা ব্রোক ইউজ করেছি। এরপরে যদি আমরা খেয়াল করি ব্রেক উইথ, এই যে মনে পড়ে ব্রেক উইথ মানে ঝগড়া করা, জরিনার সাথে কি ঝগড়া করেছিল তাই না? তাহলে এই যে ব্রেক উইথ মানে হচ্ছে ঝগড়া করা। হি হ্যাজ ব্রোকেন উইথ হিজ ফ্রেন্ড, তার মানে হচ্ছে সে তার বন্ধুর সাথে কি করেছে ঝগড়া করেছে। এরপরে যদি আমরা খেয়াল করি সেটা হচ্ছে ব্রেক ফোর্থ। মনে আছে ব্রেক ফোর্থ, একটু মনে করে দেখান তো। ব্রেক ফোর্থ, ব্রেক ফোর্থ মানে হচ্ছে হঠাৎ কি করা প্রবেশ করা, হঠাৎ দেখা দেওয়া। সো এখানে দেখি দ্য সান ব্রোক ফোর্থ ফ্রম দ্য ক্লাউডস, তার মানে মেঘগুলো থেকে হঠাৎ কি সূর্য দেখা দিল। এইবার আসবো আমরা একটু খেয়াল করব ব্রেক ইন। ব্রেক ইন অথবা কি অন, ওই যে ইন্টারাপ্ট করা, কথার মাঝে কথা বলা। ব্রেক ইন অথবা কি অন। ওয়ান শুড নট ব্রেক ইন আদার্স কনভারসেশন, মানে অন্যদের কথোপকথনে আরেকজনের কি নাক গলানো, যেটাকে আমরা বলি, ঠিক আছে, কথা বলা উচিত না বা জোরপূর্বক কথা বলা উচিত না। এরপরে আমরা যদি খেয়াল করি সেটি হচ্ছে ব্রেকআউট। এই যে যখন ঘটনাটা বড় হয়ে যাচ্ছে, ব্রেকআউট হচ্ছে মানে খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। বিশেষ করে এই যে করোনা ভাইরাস, আমরা দেখেছি যে করোনা ভাইরাস চীন থেকে শুরু হয়েছে, হঠাৎ করে সারা বিশ্বে কি প্রাদুর্ভাব হয়েছে, ছড়িয়ে পড়ছে সব জায়গায়। সো এই জায়গাটায় ব্রেকআউট। দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ব্রোক আউট ইন সেপ্টেম্বর 1939। সো বিশ্বযুদ্ধ 1939 সালের সেপ্টেম্বর মাসে সারা বিশ্বে কি ছড়িয়ে পড়ছিল। আচ্ছা, তো ব্রেকআউট মানে হচ্ছে কি ছড়িয়ে পড়া, বিস্তার লাভ করা। সো 1939 সালের সেপ্টেম্বর মাসে বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়ছিল। এরপরে আমরা খেয়াল করব সেটি হচ্ছে ব্রেকআপ। ব্রেকআপ সং, তাই না, শেষ হওয়া। আওয়ার স্কুল ব্রেকস আপ অ্যাট 4 PM, মানে আমাদের বিদ্যালয়ে শেষ হয় কি 4টা বাজে, বিকাল 4টায়। এইবার আমরা আরেকটা দেখি ব্রেকডাউন। এই যে ভেঙে পড়েছে, এই যে ভেঙে পড়া। ভেঙে পড়ার ক্ষেত্রে একটু আমরা দুইটা জিনিস খেয়াল করব, একটা হচ্ছে শারীরিকভাবে কি ভেঙে পড়া, আর একটা হচ্ছে কোনো যন্ত্র বা কোনো মেশিন কি হয়ে যাওয়া, বিকল হয়ে যাওয়া, বাদ হয়ে যাওয়া, ঠিক আছে। সো এই ক্ষেত্রে মনে রাখতে হবে যে ব্রেকডাউন মানে হচ্ছে ভেঙে পড়া বা কি বিকল হওয়া। সো হিজ হেলথ হ্যাজ ব্রোকেন ডাউন বিকজ অফ হার্ড ওয়ার্ক, তার মানে অত্যধিক পরিশ্রমের কারণে তার স্বাস্থ্য ভেঙে যাচ্ছে। আমরা বলি না তুমি শুকিয়ে যাচ্ছ, সো এই ক্ষেত্রে আমরা বলি কি ব্রেকডাউন। এরপরে আমরা খেয়াল করব সেটি হচ্ছে ব্রেক থ্রু। ও ইয়েস, ব্রেক থ্রু মানে হচ্ছে জোর করে প্রবেশ করা বা জোর করে ঢোকা, তাই তো? তার মানে হচ্ছে প্রধান ফটক ভেঙে ডাকাতরা ঢুকেছিল। ওকে, এরপরটি আমরা একটু খেয়াল করি সেটি হচ্ছে ব্রেক ইনটু। ব্রেক ইনটু মানে হচ্ছে আমরা বলেছিলাম যে ভেঙে প্রবেশ করা, ভেঙে কি প্রবেশ করা। এখানে দুইটার মধ্যে একটু পার্থক্য হচ্ছে ব্রেক থ্রু মানে হচ্ছে জোর করে ঢোকা, আর এটা হচ্ছে ভেঙে ঢোকা। এটা হচ্ছে জোর করে ঢোকা আর এটা হচ্ছে কি ভেঙে ঢোকা। তাহলে ব্রেক ইনটু একটু আমরা দেখব, এ গ্যাং অফ জ্যাকোয়েটস ব্রেক ইনটু আওয়ার হাউস লাস্ট নাইট। তার মানে হচ্ছে এটা ছিল মেইন গেট, কি করেছিল মেইন গেট দিয়ে জোর করে ঢুকেছিল। আর এটা বলেছে যে ডাকাতের দল কি করেছে ব্রোক ইনটু আওয়ার হাউস লাস্ট নাইট, মানে আমাদের বাড়িতে গতকাল কি করেছে ঢুকেছিল, কিভাবে ভেঙে ঢুকেছিল। তার মানে এটা হচ্ছে ভেঙে বোঝাচ্ছে, আর এই ব্রেক থ্রু মানে হচ্ছে কি জোর করে ঢোকা। অ্যান্ড দেন পরবর্তীতে আমরা খেয়াল করব সেটি হচ্ছে ব্রেক অ্যাওয়ে। মনে আছে ব্রেক অ্যাওয়ে মানে কি? ব্রেক অ্যাওয়ে মানে হচ্ছে ভেঙে বাহির হওয়া। এই যে জরিনার মন থেকে ভেঙে বাহির হয়ে গিয়েছিল, তার মনে যা কিছু ছিল ভেঙে চুরমার করে বের হয়েছিল কে? জলিল সাহেব, তাই না? তাহলে জলিল সাহেবের কথা দিয়ে আমরা মনে রাখতে পারি সেটা হচ্ছে ভেঙে বের হওয়া। দ্য কনভিক্ট ব্রোক অ্যাওয়ে ফ্রম দ্য জেল। তার মানে হচ্ছে এই ক্ষেত্রে প্রবেশ করা হচ্ছে কি ব্রেক ইনটু, আর ব্রেক অ্যাওয়ে মানে হচ্ছে বের হওয়া। তার মানে হচ্ছে আসামি জেল থেকে বা হচ্ছে জেলখানা থেকে কি করেছে ভেঙে বের হয়েছিল। সো আমরা খেয়াল করলাম যে এক্সাম্পলের মাধ্যমে বা এক্সাম্পল বুঝে বুঝেও আমরা গ্রুপ ভার্বটা আয়ত্ত করতে পারি। সো এখন আমরা যেটা করব সেটি হচ্ছে প্র্যাকটিস করব। আমরা যা শিখলাম সেটা আসলে আমরা পারছি কিনা সেটাই দেখব, তাই তো? আচ্ছা, একটু খেয়াল করি সেটি হচ্ছে
1 নাম্বার কোয়েশ্চেন, আমার বিশ্বাস যারা মনোযোগ দিয়ে ক্লাসটা করেছেন তারা খুব সহজেই কিন্তু এই গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্বের পার্টটুকু আয়ত্ত করতে পেরেছেন। যদি করে থাকেন তাহলে অ্যান্সারটা করে ফেলেন। ওকে, 3, 2 and 1। আচ্ছা, হিজ হেলথ হ্যাজ ড্যাশ বিকজ অফ হার্ড লেবার। তার মানে আমরা পড়িয়েছিলাম যে অত্যধিক পরিশ্রমের ফলে তার স্বাস্থ্য ভেঙে যাচ্ছে। ভেঙে পড়া তার মানে ব্রেক ডাউন, তার মানে কি হবে আমাদের ব্রেক ডাউন। সো আমাদের কারেক্ট অ্যান্সার কি হবে? এখানে এ নাম্বার অপশন হবে ব্রোকেন ডাউন, কারণ এখানে হ্যাজের পরে B3 হয়, এই জন্য ব্রোকেন ডাউন। ওকে, আশা করি এটা অ্যান্সার বুঝেছেন। এবার দ্বিতীয় কোয়েশ্চেন আপনাদের জন্য, দ্বিতীয় কোয়েশ্চেনটা একটু করেন। ওকে, আশা করি আপনারা পারবেন। ওকে, থিপস ব্রোক ড্যাশ মাই হাউস। আচ্ছা, সো আমরা বলেছিলাম ভেঙে প্রবেশ করা, ব্রেক ইনটু, আর ব্রেক ইনটু যেহেতু তার মানে আমাদের অ্যান্সার হবে বি। আর ব্রেক অ্যাওয়ে মানে হচ্ছে কি ভেঙে বাহির হওয়া, আর ব্রেক ইনটু মানে কি ভেঙে প্রবেশ করা। তার মানে হচ্ছে চোরেরা আমাদের বাড়িতে ভেঙে কি করেছিল? প্রবেশ করেছিল। অ্যান্ড দেন লাস্ট কোয়েশ্চেন ফর ইউ, আশা করি এটা সবাই পারবেন, যারা ক্লাসটা বুঝেছেন তারা সবাই পারবেন। কোভিড-19 হ্যাড ড্যাশ ইন বাংলাদেশ। ঠিক আছে, একটু সবাই দ্রুত অ্যান্সার করে ফেলেন। 3, 2, 1। ওকে, থ্যাংক ইউ। আমার বিশ্বাস অনেকে অ্যান্সার করেছেন ব্রোকেন আউট। ব্রোক আউট মানে কি ছড়িয়ে পড়া বা বিস্তার লাভ করা। স্বাভাবিকভাবে আমরা এখানে হ্যাড দেখতে পাচ্ছি, হ্যাডের পরে কি হবে? B3 হবে। সো আমাদের কারেক্ট অ্যান্সার বি নাম্বার অপশন। কেমন লেগেছে ক্লাসটা একটু জানাবেন। সো ভিউয়ার্স, মোমবাতি হাতে নিয়েই আপনাদের সামনে চলে আসলাম। হারিকেন ধরে না, মোমবাতি ধরে। আবার অনেকে ভাবতে পারেন লোডশেডিং হয়েছে। না, লোডশেডিং হলে এত আয়োজন সম্ভব হতো না। সো এই মোমবাতিটা হাতে নেওয়ার কারণও আছে, কারণ আমাদের আজকের শেখার টপিক যে গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব, কারণ এটা এমন বেশি প্যারা দিত আমাকে, আপনাদেরকেও প্যারা দেয়, আপনাদের মনে থাকে না, সেজন্য প্র্যাকটিক্যাল কিছু উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তার কারণেই আমরা মোমবাতিটাকে ব্যবহার করব। সো আজকের এপিসোডে আমরা যা শিখতে যাচ্ছি সেটি হচ্ছে ব্লো দিয়ে গঠিত যে গ্রুপ ভার্বগুলো রয়েছে বা ফ্রেজাল ভার্বগুলো রয়েছে সেগুলো। তাহলে আমরা আগে একটু দেখব ব্লো এর সাথে কোন কোন প্রেপোজিশন বসে ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব গঠন করে, সেগুলো আগে দেখব, তারপর হচ্ছে আমাদের মোমবাতির কাজ। ওকে, সো আমরা একটু দেখে নেই যে ব্লো দিয়ে কোন কোন প্রেপোজিশন যুক্ত হয়ে ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব গঠিত হয়। সেটি হচ্ছে ব্লো আউট। প্রথমে আমরা দেখতে পাচ্ছি ব্লো আউট, ব্লোর সাথে আউট যুক্ত হয়েছে। এরপর রয়েছে ব্লো অ্যাওয়ে, অ্যান্ড দেন ব্লো ওভার। এরপর আমরা দেখব ব্লো আপ, অ্যান্ড পরবর্তীতে আমরা দেখব ব্লো অফ। সো আমরা এই ব্লো আউট, ব্লো অ্যাওয়ে, ব্লো ওভার, ব্লো আপ, ব্লো অফ এগুলো যে দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু সব একই মিনিং দিবে না। এক্ষেত্রে আমাদের শেখার জন্য, আমাদের বোঝার জন্য কিছু প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে আমরা মনে রাখতে পারি। কারণ এই ব্লোর সাথে কখন আউট হলে উত্তর এটা হবে, কখন ওভার হলে এটা হবে, কখন আপ হলে এটা হবে, এই জিনিসগুলো নিয়ে আমরা কনফিউশনে ভুগি। সো সেজন্যই আমি আজকে চেষ্টা করব আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য। এবার তাহলে আমরা এই ব্লো আউটের মিনিং এবং এক্সাম্পল শিখব। শুধু ব্লো আউট না, এখানে ব্লোর সাথে যা যা আছে সবগুলো। সো প্রথমেই আমরা একটু খেয়াল করব যে ব্লো আউটকে নিয়ে, কাকে নিয়ে? ব্লো আউটকে নিয়ে। আর ব্লো আউটকে নিয়ে শেখার জন্য আমরা একটু মোমবাতিটা ইউজ করব। তাহলে আমরা একটু দেখি মোমবাতির মাধ্যমে কিভাবে আমরা মনে রাখতে পারি। ওকে, সো আমরা সবার উপরে যেটা দেখছি সেটি হচ্ছে ব্লো আউট। ব্লো আউট মানে হচ্ছে নিভিয়ে ফেলা। সো এই যে আমার হাতে মোমবাতি রয়েছে এবং আমরা উপরে আগুন দেখছি, তাই না? সো এই আগুনটাকে যদি আমি হু দিয়ে কি করছি? নিভিয়ে ফেলছি। সো এই যে আমার মুখ থেকে যতটুকু বাতাস বের হওয়া দরকার এটা নিভার জন্য, ততটুকু বের হয়ে কিন্তু কি নিভে গেল। সো এই ব্লো আউট মানে হচ্ছে নিভিয়ে ফেলা, তার মানে কোনো বাতাসের মাধ্যমে নিভে যাওয়া। সো আমরা এটা মনে রাখতে পারবো, এই যে আমরা মোমবাতিটা নিভিয়ে ফেললাম বা মোমবাতি থেকে আগুনটা নিভিয়ে ফেললাম, তার মানে হচ্ছে এটা ব্লো আউট হলো। কি হলো? ব্লো আউট হলো। এবার আমরা যদি পরবর্তী খেয়াল করি, সেটা হচ্ছে ব্লো অ্যাওয়ে। ব্লো অ্যাওয়ে উড়িয়ে নিয়ে যাওয়া। স্বাভাবিকভাবে ধরেন এই জায়গাটায় মোমবাতিটাতে এইভাবে কোনো একটা গাছে ঝুলে আছে। এখন গাছে ঝুলে আছে, এখন এত বেশি বাতাস আসলো, অনেক ঝড় আসলো, এই ঝড়ের সাথে হচ্ছে বা তীব্র বাতাসের সাথে গাছটাও উড়ে গেল, আবার মোমবাতিটাও কি উড়ে গেল। সো এই যে উড়ে যাচ্ছে, উড়ে গেল, তার মানে অনেক বাতাসের মাধ্যমে, অনেক ঝড়ের মাধ্যমে এটা কি উড়ে গেল, তার মানে হচ্ছে ব্লো অ্যাওয়ে। তার মানে হচ্ছে ব্লো অ্যাওয়ে। একটু মনে রাখবেন, এই যে নিভিয়ে ফেলেছি ব্লো আউট, আর এই যে বাতাসের সাথে গাছ সহ সব কিছু চলে গেল, উড়ে নিয়ে গেল, তখন সেটা হচ্ছে কি? এটা হচ্ছে ব্লো অ্যাওয়ে। আবার রাস্তাঘাটে যখন দেখবেন ঝড় তুফান শুরু হয়, দেখবেন রাস্তার যত বালি আছে, যত মানে গার্বেজ আছে, এগুলো কিন্তু কি হচ্ছে? মানে উড়ে চলে যাচ্ছে, উড়িয়ে নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে কি? ব্লো অ্যাওয়ে। ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে
ব্লো ওভার, ব্লো ওভারটা কি? ব্লো ওভারটা হচ্ছে থেমে যাওয়া। ব্লো ওভার মানে কি? শেষ হওয়া। ব্লো ওভার মানে হচ্ছে কোনো কিছু থেমে যাওয়া। এরকম ঝড় তুফান বা বিভিন্ন কঠিন সিচুয়েশন কি হচ্ছে? থেমে যাচ্ছে। তো এরকম বুঝালে আমরা কি ইউজ করি? ব্লো ওভার। যেমন টু গো অ্যাওয়ে উইদাউট হ্যাভিং এ সিরিয়াস ইফেক্ট, মানে কোনো ক্ষতি ছাড়া বা কোনো বড় ধরনের অসুবিধা ছাড়া বা বড় ধরনের প্রভাব ছাড়া থেমে যাওয়া, এটাকে বলা হয় ব্লো ওভার। ওকে, আচ্ছা, এইবার হচ্ছে ব্লো আপ। ব্লো আপ মানে হচ্ছে টু বি ডেস্ট্রয়েড বাই অ্যান এক্সপ্লয়েশন। স্বাভাবিকভাবে ধরেন আপনাদের বাড়ির পাশে শত্রুপক্ষ কী করলো, বা আমাদের বাড়ির পাশে, আচ্ছা আমাদের বাড়ির পাশে না, এটা বললে কেমন হয়ে যায়, যেমন ধরেন বিশ্বযুদ্ধে একটি দেশ আরেকটা দেশে কী করলো? হামলা করলো, বা সেক্ষেত্রে হচ্ছে যে বিস্ফোরণ করলো, সেখানে বোমা বিস্ফোরণ করলো, আর বোমা বিস্ফোরণের সাথে কি সব কিছু কি উড়িয়ে নিয়ে যায়, তাই না? তার মানে বিস্ফোরণের সাথে যদি কি হয়, উড়িয়ে নেওয়া যাওয়া হয়, সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে ব্লো আপ। সেক্ষেত্রে বলবো কি? ব্লো আপ। অ্যান্ড দেন পরবর্তীতে যেটা আছে সেটি হচ্ছে ব্লো অফ। ব্লো অফ মানে হচ্ছে কি? নির্গত হওয়া। যেমন হচ্ছে ইঞ্জিন থেকে কার্বন ডাইঅক্সাইড কি হচ্ছে? নির্গত হচ্ছে। তার মানে কোনো কিছু থেকে যদি কিছু নির্গত হয় সেক্ষেত্রে আমরা বলি কি? ব্লো অফ। তাহলে আমরা যে পাঁচটা পড়লাম, প্রথমত পড়েছিলাম মোমবাতিটা নিভিয়ে ফেললাম, ব্লো আউট। আর মোমবাতিটা বা কোনো গাছের সাথে ঝুলে বা গাছ সহ যদি কি উড়িয়ে নিয়ে যায়, বা কোনো বস্তুকে যদি উড়িয়ে নিয়ে যায়, সেক্ষেত্রে কী হবে? ব্লো অ্যাওয়ে। আর ব্লো ওভার মানে কোনো ক্ষতি ছাড়া বা কোনো খারাপ ইফেক্ট ছাড়া যদি কি হয়, ওভার শেষ হয়, কোনো কিছু থেমে যায়, তখন সেক্ষেত্রে আমরা বলবো কি? ব্লো ওভার। আর ব্লো আপ, ব্লো আপ মানে হচ্ছে বিস্ফোরণ। ব্লো আপ মানে হচ্ছে কি? বিস্ফোরণ হওয়া বা বিস্ফোরিত হওয়া। যেটা বিস্ফোরিত হওয়া বা উড়িয়ে দেওয়া এরকম যদি বোঝায়, সেক্ষেত্রে আমাদের বলতে হবে ব্লো আপ। অ্যান্ড দেন ব্লো অফ মানে হচ্ছে কোনো কিছু থেকে কিছু নির্গত হওয়া। তাহলে পাঁচটা জিনিস একটু বলি। ব্লো আউট মানে হচ্ছে নেভানো। ব্লো অ্যাওয়ে মানে হচ্ছে তীব্র বাতাস বা হচ্ছে ঝড় সব কিছু কি উড়িয়ে নিয়ে যাচ্ছে, এরকম বোঝায়। তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে ব্লো অ্যাওয়ে। আর ব্লো ওভার মানে হচ্ছে কোনো বেশি ইম্প্যাক্ট ছাড়া বা সিরিয়াস ইফেক্ট ছাড়া কি থেমে যাওয়া। ব্লো আপ মানে হচ্ছে কি? বিস্ফোরিত হওয়া, বিস্ফোরণের সাহায্যে সব কিছু উড়িয়ে নেওয়া। আর ব্লো অফ এটা হচ্ছে নির্গত করা। তার মানে কোনো জিনিস থেকে কিছু নির্গত হচ্ছে, এরকম বোঝালে ব্লো অফ হবে। তো পাঁচটি আমরা পড়লাম। এখন হচ্ছে যে আমরা যদি এভাবে মনে না থাকে, আমরা কি করব? এক্সাম্পল বুঝে বুঝে অ্যান্সার করব। সো আমরা একটু খেয়াল করি এক্সাম্পলগুলো কি আছে। আমাদের প্রথম যে এক্সাম্পলটা আছে সেটি হচ্ছে, একটু খেয়াল করব, প্রথম যে এক্সাম্পলটা আছে সেটা হচ্ছে ব্লো আউট। মনে আছে কি? ব্লো আউট মানে কি? নেভানো। আমরা পড়ছিলাম না? ব্লো আউট মানে হচ্ছে কি? নেভানো। তো দ্য লাইট হ্যাজ বিন ব্লোন আউট বাই দ্য স্ট্রং উইন্ড। তার মানে হচ্ছে এই যে আমরা মোমবাতিটা কি করেছি? বাতাস দিয়েছি, যতটুকু বাতাস দরকার ততটুকু দিয়ে কি নিভিয়েছি। সো আরও বড় আগুনের যদি হয় তাহলে বাতাস দিয়ে কি নেভানোর বিষয় বোঝানো হয়েছে। তার মানে সেই ক্ষেত্রে আমরা বলবো ব্লো আউট মানে হচ্ছে কি? নেভানো। দ্য লাইট হ্যাজ বিন ব্লোন আউট বাই দ্য স্ট্রং উইন্ড। তার মানে হচ্ছে আলোটা নেভানো হয়েছে বা নিভেছে কোনো একটি স্ট্রং মানে তীব্র বাতাসের কারণে বা তীব্র বাতাস দ্বারা। এরপর যদি আমরা খেয়াল করি সেটি হচ্ছে ব্লো অ্যাওয়ে। আমরা বলেছিলাম উড়িয়ে নিয়ে যাওয়া। যেমন দ্য ট্রি হ্যাজ বিন ব্লো অ্যাওয়ে বাই দ্য স্ট্রম। তার মানে হচ্ছে ঝড় কি করেছে? গাছটাকে উড়িয়ে নিয়ে গেছে। তার মানে এখানে উড়িয়ে নেওয়া যাওয়া বোঝাতে ব্লো অ্যাওয়ে হয়। এরপরে আমরা খেয়াল করবো ব্লো আপ। ব্লো আপ মনে আছে না? বিস্ফোরিত হওয়া বা বিস্ফোরণ হওয়া। যেমন এখানে দ্য তিস্তা ব্রিজ ওয়াজ ব্লোন আপ বাই দ্য এনিমিজ। তার মানে শত্রুপক্ষের দ্বারা এই ব্রিজটা মানে তিস্তা ব্রিজটাকে কী করা হয়েছে? উড়িয়ে দেওয়া হয়েছে। ওকে, এরপরে যদি আমরা খেয়াল করি সেটি হচ্ছে ব্লো ওভার। ব্লো ওভার মানে হচ্ছে কি? থেমে যাওয়া। কোনো কিছু কি? থেমে যাওয়া, কোনো সিরিয়াস ইফেক্ট ছাড়া কি হওয়া? থেমে যাওয়া। যেমন দ্য স্টর্ম ব্লিউ ওভার ইন দ্য নাইট। তার মানে হচ্ছে এই যে ঝড় কি হয়েছে? থেমে গিয়েছিল গত রাতে। অ্যান্ড দেন লাস্ট যদি আমরা খেয়াল করি ব্লো অফ। ব্লো অফ মনে আছে নির্গত করা বা নির্গত হওয়া, তাই তো? সেক্ষেত্রে আমরা দেখব দ্য ইঞ্জিন ব্লোজ অফ কার্বন ডাইঅক্সাইড। তার মানে ইঞ্জিন কি করছে? কার্বন ডাইঅক্সাইড নির্গত করছে। ওকে, সো এই ছিল আমাদের এক্সাম্পলগুলো। আশা করি যারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখছেন তাদের ব্লো নিয়ে কোনো প্রবলেম হবে না। এবার আমরা দেখব প্র্যাকটিস। প্র্যাকটিস কি আছে? এখানে 3টা প্র্যাকটিস আছে। আমার বিশ্বাস যারা হচ্ছে ক্লাসটা মনোযোগ দিয়ে করেছেন তারা সঠিকভাবে অ্যান্সার করতে পারবেন, যারা মনোযোগ দিয়ে ক্লাসটা করেছেন। আর আমি আবার বলি, এই গ্রুপ ভার্ব কিন্তু অনেক বেশি কনফিউজিং। আপনি যদি একবারে ভিডিওটা না বুঝেন আরেকবার দেখবেন। আমি চেষ্টা করছি ইনশাল্লাহ আপনাদের এই জায়গাটা যেন স্ট্রং করে দিতে পারি। ওকে, আমার মনে হয় যে আপনারা পারছেন। সেটি হচ্ছে 1 নম্বর কোয়েশ্চেন। ইট ওয়াজ সো মাচ ডাস্ট অ্যান্ড দ্য স্লাইটেস্ট উইন্ড উড ব্লো।
এই যে আপনাদেরকে যখন উদাহরণ দিয়েছিলাম যে রাস্তাঘাটে যে ধুলাবালিগুলো আছে এগুলো যখন তীব্র বাতাস হয় এগুলো কি হয়, সব উড়িয়ে নিয়ে যায় না? তার মানে উড়িয়ে নিয়ে যাওয়া, সেই ক্ষেত্রে কি হয়? ব্লো অ্যাওয়ে। কি হবে? ব্লো অ্যাওয়ে। সো আমরা অ্যান্সার দিব কি? ব্লো অ্যাওয়ে। এরপর 2 নম্বর কোয়েশ্চেনটা দেখি। দ্য চাইল্ড ব্লিউ দ্য ক্যান্ডেল। তার মানে হচ্ছে শিশুটি ক্যান্ডেল, মোমবাতিটিকে কি করলো? নেভালো, তাই না? আর নেভালো হলে আমরা কি ইউজ করি? ব্লো আউট। কি হবে? ব্লো আউট। অ্যান্ড দেন দ্য ইঞ্জিন ব্লোজ ড্যাশ কার্বন ডাইঅক্সাইড। আমরা পড়েছি একটু আগে, ব্লোর সাথে অফ হয়, তার মানে হচ্ছে নির্গত হওয়া, তার মানে হচ্ছে এই ইঞ্জিনটি কি নির্গত করছে? কার্বন ডাইঅক্সাইড। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইংরেজি মেমোরাইজিং পার্টের ভয়, করব আমরা জয়, এই প্রত্যয় নিয়ে তোমরা যারা আমার সাথে ক্লাসগুলো করছো তাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। আমরা আজকে শিখব গ্রুপ ভার্ব। এর আগের ভিডিওগুলো তো চেষ্টা করেছি যে গ্রুপ ভার্ব কিভাবে গল্পের মাধ্যমে বা টেকনিকের মাধ্যমে সহজে মনে রাখা যায়, গ্রুপ ভার্বের অর্থ, এক্সাম্পল এবং এরপরে কি ধরনের প্রশ্ন আসতে পারে এবং এসেছে সেগুলো প্র্যাকটিস করা। সো তারই ধারাবাহিকতায় আমরা আজকে শিখব কল দিয়ে যেসব গ্রুপ ভার্ব গঠিত হয়েছে সেইগুলো। সো তাহলে আর দেরি কেন, আমাদের কল দিয়ে যেসব গ্রুপ ভার্ব আছে সেগুলো আমরা শিখব একটা ছোটবেলার গল্পের মাধ্যমে। ছোটবেলার গল্প বলতে একটু আমরা মনে করে দিতে চাই আমাদের প্রাইমারি স্কুলের জীবনের ক্লাসরুমটাকে। সো আমার বিশ্বাস তোমরা যারা এখানে আছো সবাই প্রাইমারি স্কুলের গণ্ডি পেরিয়ে এখানে এসেছো। সো প্রাইমারি স্কুলের ভালো লাগার একটা দৃশ্যপট আজকে তোমাদের মাঝে শেয়ার করব, একটা মেমোরি তোমাদের মাঝে শেয়ার করব। সেটি হচ্ছে, ধরো আমরা সবাই প্রাইমারি স্কুলে আছি। সো প্রাইমারি স্কুলের ক্লাস যখন শুরু হয়েছিল আমাদের, তখন আমরা দেখেছি যে আমাদের টিচার এসেছে, একটা রেজিস্টার খাতা নিয়ে আসছে, সেখানে আমাদের নাম থাকে, সেগুলো ডাকা হয়, তাই না? সো টিচার এসেই নাম ডাকা শুরু করলো। নাম ডাকা শুরু করছে এমন টাইমে আমাদের স্কুলের যে পিয়ন তিনি এসে বললেন, স্যার আপনাকে হেড স্যার স্মরণ করেছে, আপনাকে চাচ্ছে। একটু খেয়াল করো সবাই, প্রথম দৃশ্যপটটা কী ছিল? সেটা ছিল স্যার এসে নাম ডাকা শুরু করলেন। এমন টাইমে পিয়ন আসলেন, পিয়নে এসে বললেন হেড স্যার আপনাকে স্মরণ করছে, আপনাকে চাচ্ছে, আপনাকে বলেছে আমাদের যে অফিস রুম রয়েছে, মানে সেমিনার রুম রয়েছে বা মিটিং রুম রয়েছে, সেখানে আসতে, সেখানে আপনার সাথে সাক্ষাৎ করবে বা মিটিং করবে। এজন্য আমাকে পাঠিয়েছে ডেকে আনতে, এজন্য আমাকে পাঠিয়েছে কি? ডেকে আনতে। সো এটা শোনার পর আমাদের স্যার কী করলো? বললো আজকের ক্লাস অফ, আজকে ক্লাস অফ প্রত্যাহার করলো, মুলতবি ঘোষণা করলো। আর যখনই এই ঘোষণা আমরা শুনলাম তখন আমরা সবাই শাউট, চিৎকার করা শুরু করলাম আনন্দের সহিত, তাই না? সো এই দৃশ্যপট কিন্তু আমার লাইফে হয়েছে, আমি জানি না আপনাদের লাইফে হয়েছে কিনা। আমি আবার বলছি শুরু থেকে, সেটি হচ্ছে আমাদের স্যার এসে রোল কল বা নাম ডাকা শুরু করলেন। এমন টাইমে পিয়ন আসলেন, পিয়ন এসে বললেন হেড স্যার আপনাকে স্মরণ করছে, আপনাকে চাচ্ছে, তিনি বলেছেন আপনাকে আমাদের অফিস রুম বা মিটিং রুমে বসতে, সেখানে আপনার সাথে সাক্ষাৎ করবে, আর এই জন্যই আমাকে পাঠিয়েছে ডেকে আনতে। কাকে? আপনাকে ডেকে আনতে। আর যখনই এটা শুনেছেন আমাদের স্যার, তখন কি করলেন? তোমাদের ক্লাস আজকে অফ, আজকে তোমাদের ক্লাস প্রত্যাহার করলাম, আজকে মুলতবি। আর যখন এটা শুনলাম তখন আমরা সবাই চিৎকার করে উঠলাম ও, তাই না? সো এই দৃশ্যপটটা আমার মনে হয় যে প্রাইমারি স্কুলে না পেলেও হাই স্কুলে পেয়েছেন বা কিন্ডারগার্টেন পেয়েছেন। সো এই দৃশ্যপটটা দিয়ে আজকে আমরা কল দিয়ে যেসব গ্রুপ ভার্ব গঠিত হয়েছে সেগুলো শিখব। প্রথমেই আমরা খেয়াল করব সেটি হচ্ছে কল ওভার। কল ওভার মানে হচ্ছে নাম ডাকা বা রোল ডাকা, রিড আউট। সো আমি একবার শুরুতে বলেছিলাম যে আমাদের যখন স্যার আসছে তখন নাম ডেকেছেন, তাই না? কল ওভার। তো সেটা হবে কল ওভার, নাম ডাকা বা রোল ডাকা। যেমন এখানে দ্য টিচার কলড ওভার দ্য রোলস, শিক্ষক নাম ডেকেছিলেন, তাই তো? সো এখানে আমাদের টিচার কিন্তু এসেই নাম ডেকেছিলেন, তার মানে কল ওভার। কল ওভার, কল ওভার মানে হচ্ছে কি? নাম ডাকা বা রোল ডাকা। এরপরে যে ঘটনাটা হলো সেটা হচ্ছে পিয়ন আসছে, মনে আছে? পিয়ন আসছে। সো পিয়ন যে আসছিল আমাদের, তিনি বলেছে হেড স্যার আপনাকে স্মরণ করছে, কল আপ, আপনাকে স্মরণ করছে। তাহলে কল ওভার মানে হচ্ছে নাম ডাকা, আর কল আপ মানে হচ্ছে রিমেম্বার বা স্মরণ করা। সো এক্ষেত্রে কল আপ টেলিফোন, টেলিফোনের মাধ্যমে অনেকে স্বাভাবিকভাবে যখন প্রিয়জনের কথা মনে পড়ে, প্রিয়জনের কথা মনে পড়ার পর এরকম করে,
এরপর হ্যালো, এই যে স্মরণ করি আমরা, তাই না? সো এখানে টেলিফোনও স্মরণ করা হয়, এই জায়গাটাও বোঝায়। তাইলে একটু খেয়াল করি, প্রথম হচ্ছে কল ওভার মানে হচ্ছে নাম ডাকা বা রোল ডাকা, আর কল আপ মানে হচ্ছে স্মরণ করা। রিমেম্বার এটা টেলিফোনও হতে পারে। আই কলড আপ হিজ অ্যাড্রেস অন দ্য কম্পিউটার, তার মানে হচ্ছে আমি আমার কম্পিউটারে তার ঠিকানা স্মরণ করেছিলাম। এরপরে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে, একটু খেয়াল করব, কল ফর। সো পিয়ন এসে বলেছিল, একটু মনে করে দেখো তো, বলেছিল আপনাকে হেড স্যার স্মরণ করছে, আপনাকে চাচ্ছে, আপনাকে চাচ্ছে মানে কল ফর, আপনাকে চাচ্ছে মানে কি চাওয়া। এই কল ফর অর্থ হচ্ছে আমরা বাংলা যেটা বলি সেটা হচ্ছে চাওয়া। সো একটু ঘটনাটা আমরা একটু মনে করি, কল আপ স্মরণ করেছে, আপনাকে চাচ্ছে, তার মানে আস্ক ফর মানে কি চাওয়া। দ্য সিচুয়েশন কলস ফর ড্রাস্টিক অ্যাকশন। সো এখানে আমরা দেখতে পাচ্ছি চাওয়া অর্থে কল ফর ইউজ করা হয়। তাহলে তিনটা জিনিস এভাবে মনে রাখতে পারি। প্রথম টিচার আসছে, টিচার এসে নাম ডাকা শুরু করলো, পিয়ন আসলো, পিয়ন এসে বলল আপনাকে স্মরণ করছে, তার মানে কল আপ। এরপরে আপনাকে চাচ্ছে, কল ফর এটা হচ্ছে কি চাওয়া। চাওয়ার পরে কি বলেছে, আপনাকে দেখা করতে বলেছে, আপনাকে কি দেখা করতে বলেছে, এই জন্য আমাকে ডেকে পাঠিয়েছে, তাই না? আমাকে কি ডেকে আনতে বলেছে, ওই যে বললে না, এখানে আমাদের বলছে আমাকে ডেকে আনতে বলছে। সো একটু আমরা যদি দৃশ্যপটটা খেয়াল করি, বলেছে স্যার আপনাকে হেড স্যার ডাকছে, স্মরণ করছে, আপনাকে চাচ্ছে উনি, আর এই জন্য কি আমাকে ডেকে পাঠাতে বলেছে। ঠিক আছে, ডেকে আনা, কল ইন এর মানে হচ্ছে কি ডেকে আনা। উই টোল্ড হিম টু কল ইন এ ডক্টর ইমিডিয়েটলি। স্বাভাবিকভাবে ডেকে আনা বলতে, যেমন এখানে যে এক্সাম্পলটা আছে সেটা হচ্ছে কোনো ডক্টরকে তাড়াতাড়ি ডেকে আনতে বলেছে। ঠিক আছে, মানে কেউ একজন অসুস্থ, খুব তাড়াতাড়ি কি ডেকে আনতে বললো। সো এইখানে আমরা দেখতে পাচ্ছি কল ইন মানে হচ্ছে ডেকে আনা। তাহলে আমরা একটু রিভিশন দিই, সেটা হচ্ছে কল ওভার নাম ডাকা, এরপরে স্মরণ করেছে কল আপ স্মরণ করেছে, কল ফর চাওয়া, চেয়েছে, এরপর যেটা বলেছে আমাকে ডেকে পাঠিয়েছে বা আমাকে পাঠানো হয়েছে আপনাকে ডেকে আনতে, তাহলে ডেকে আনা মানে হচ্ছে কল ইন। এখন কোথায় যেতে বলেছে, একটা জায়গার নাম বলেছিল না যে মিটিং রুমে যেতে বলেছে আপনাকে, মিটিং রুমে, তাহলে কল অ্যাট দ্বারা হচ্ছে আমরা জানি প্লেস এরকম কিছু বোঝায়। তাহলে আমরা বলতে পারি কল অ্যাট কোনো স্থানে গিয়ে দেখা করা, কোনো স্থানে গিয়ে কি দেখা করা। তাহলে ওইখানে দেখা করতে বলছে, আপনাকে বলেছে মিটিং রুমে বা আমাদের সেমিনার রুমে আপনাকে বসতে, সেখানে আপনি কি দেখা করবেন। এখন আসেন, দেখা করবে কেন, সাক্ষাৎ করতে, আপনার সাথে কি সাক্ষাৎ করবে। কল অন অথবা আপন, কল অন অথবা কি আপন, কল অন অথবা আপন মানে হচ্ছে মিট ভিজিট দেখা করা, মানে আপনার সাথে সাক্ষাৎ করবে। ঠিক আছে, তাহলে ঘটনার দৃশ্যপটটা এরকম, প্রথম হচ্ছে নাম ডাকছে কল ওভার, তারপর হচ্ছে মনে করেছে মানে স্মরণ করেছে কল আপ, আপনাকে চাচ্ছে কল ফর, আমাকে ডেকে আনতে বলেছে এই যে কল ইন ডেকে আনা, কোথায় দেখা করতে বলেছে কোনো একটা স্থানে গিয়ে দেখা করতে বলেছে কল অ্যাট, আর এই জায়গাটা হচ্ছে কেন সাক্ষাৎ করতে ভিজিট দেখা করবে কল অন অথবা কি আপন, কল অন অথবা কি আপন। এরপর যখনই টিচার এটা শুনেছেন তিনি তখন বলেছেন তোমাদের ক্লাস অফ, কল অফ প্রত্যাহার করা, ক্যান্সেল করা বা কি প্রত্যাহার করা। যেমন দ্য অপোজিশন কলড অফ দ্য স্ট্রাইক, ঠিক আছে, বিরোধী দল হরতাল কি করলো প্রত্যাহার করলো। এরপরে লাস্ট যখনই আমরা শুনলাম যে কি হবে না, ক্লাস হবে না, কল আউট, ইয়ে আমরা কি চিৎকার করে উঠলাম, শাউট চিৎকার করা। দ্য চাইল্ড বিগ্যান টু কল আউট ফর হেল্প, তার মানে হচ্ছে শিশুটি চিৎকার করছিল সাহায্যের জন্য। সো এই ঘটনা আমরা একটু আমাদের প্রাইমারি স্কুলের যে কথা সেটাতে মনে রাখতে পারি, তাই না? সো একটু রিভিশন দেই, আবার বলছি, প্রথমেই আমাদের মনের দৃশ্যপটে নিয়ে আসতে হবে স্যার নাম ডাকছে, কল ওভার নাম ডাকা বা রোল ডাকা, আমাদের হেড স্যার কী করেছে স্মরণ করেছে, কল আপ স্মরণ করা, টেলিফোনও স্মরণ করা যায়। ঠিক আছে, টেলিফোনে স্মরণ করা যায়, হ্যালো তুমি কী করো, কোথায় আছো। এরপরে স্মরণ করার পর আপনাকে চাচ্ছে, এই যে চাওয়া, কল ফর চাওয়া। এরপরে আপনাকে ডেকে আনতে বলেছে আমাকে, সেটা হচ্ছে কল ইন ডেকে আনা। কোথায় দেখা করতে, কোনো জায়গায় যদি বলা হয় দেখা করার কথা সেক্ষেত্রে কল অ্যাট, আর সাক্ষাৎ করা বুঝালে ভিজিট করা বুঝালে কল অন অথবা কি আপন। এরপরে যেটা ক্যান্সেল করেছে ক্লাস, ক্যান্সেল মানে প্রত্যাহার, আর যখনই এটা শুনেছি তখন আমরা শাউট করলাম, তার মানে কল অফ মানে প্রত্যাহার করা, আর কল আউট মানে হচ্ছে কি চিৎকার করে ওঠা। ঠিক আছে, আচ্ছা, সো আশা করি এই গল্পটির মাধ্যমে কল দিয়ে যে গ্রুপ ভার্বগুলো ঘটিত হয় সেগুলো তোমরা ভালোভাবে শিখতে পারবে। এইবার আসো আমরা একটু খেয়াল করব আমাদের প্র্যাকটিসে। আমরা প্র্যাকটিসের প্রথম প্র্যাকটিসটা একটু খেয়াল করি। হি ওয়াজ আস্কড টু ড্যাশ এ ডক্টর, তাকে বলা হয়েছে টু ড্যাশ এ ডক্টর,
একটা ডক্টর কি করতে? ডেকে আনতে। হ্যাঁ, আপনি একটু দ্রুত আসেন, আমার রোগী অসুস্থ, ডেকে আনতে বলছে। তার মানে ডেকে আনা ইংরেজিটা আমরা একটু আগে পড়েছি, তাই না? যারা মনোযোগ দিয়েছো তারা খুব সহজে অ্যান্সার করতে পারবে। কল ইন, ওই যে পিয়নেরকে বলেছিল তাকে ডেকে আনো বা স্যারকে ডেকে আনেন, এই ক্ষেত্রে আমাদের জানি কি কল ইন। আশা করি যারা হচ্ছে আমার ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করেছো তারা খুব সহজে অ্যান্সার করতে পারবে। তাহলে হচ্ছে এখানে আমরা যদি এভাবে বলি সেটা হচ্ছে কল আউট, চিৎকার করা, কল ফর, চাওয়া, কল ইন, ডেকে আনা, কল অন অর আপন, দেখা করা, তাই না? আমরা কিন্তু পড়েছিলাম। এরপরে আমরা যদি দ্বিতীয় কোয়েশ্চেনটা খেয়াল করি সেটা হচ্ছে দ্য ম্যাচ ওয়াজ কল্ড বিকজ দ্য ওয়েদার ওয়াজ ব্যাড, অথবা দে হ্যাড টু কল দ্য ম্যাচ অ্যাজ দ্য গ্রাউন্ড ওয়াজ ওয়েট। এখানে আমরা একটু খেয়াল করি, এই যে ম্যাচ কি করা হয়েছে, খারাপ যে আবহাওয়া এর কারণে কি করা হয়েছে? প্রত্যাহার করা হয়েছে, মুলতবি করেছে বা বন্ধ করা হয়েছে, তাই না? ক্যান্সেল করা হয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা জানি কল অফ, ওই যে ক্লাস অফ, কল অফ, ক্লাস অফ। তো যারা হচ্ছে ক্লাসে মনোযোগ দিয়েছি তারা খুব সহজে কিন্তু অ্যান্সার করতে পারবো। কল অফ মানে হচ্ছে কি? প্রত্যাহার করা। ঠিক আছে, এরপর যদি আমরা পরের কোয়েশ্চেনটা খেয়াল করি সেটা বলা হয়েছে দ্য অ্যাম্বাসেডার কল্ড দ্য প্রেসিডেন্ট। এখানে একটু খেয়াল করি, অ্যাম্বাসেডার যিনি আছেন তিনি প্রেসিডেন্টের সাথে কি করবেন? সাক্ষাৎ করবেন। কি করবেন? সাক্ষাৎ করা, দেখা করবেন। আমরা পড়ছিলাম না যে হেড স্যার কার সাথে? টিচারের সাথে কি করবেন? দেখা করবেন। সো এই ক্ষেত্রে আমরা জানি মিট হয়, কি হয়? মিট হয়, দেখা করা। তাহলে অন অথবা কি? আপন। আমরা জানি কল অন অথবা কি? আপন। এর মানে হচ্ছে কি? এর মানে হচ্ছে দেখা করা। সো আমরা তিনটা কোয়েশ্চেনের উত্তর কিন্তু পেরেছি। আমার বিশ্বাস যারা মনোযোগ দিয়েছি তারা খুব সহজে কিন্তু এটা পেরেছি একবার ইজিলি। আমি বলি আমার লাইফে গ্রুপ ভার্ব এত বেশি জ্বালিয়েছে, সো আমি এগুলো চেষ্টা করতাম কোনো কিছুর সাথে রিলেট করে পড়ার জন্য। সো আলহামদুলিল্লাহ আই গেইনড। সো এই যে ভোকাবুলারির ভয় বা গ্রুপ ভার্বের ভয় তোমাদেরকে বলেছিলাম, এই ভয়টা কাটানোর জন্য আমার ক্লাসগুলো তোমরা করবে ইনশাল্লাহ। তোমাদের ভয় আর থাকবে না। কারণ হচ্ছে কি, এই যে গ্রুপ ভার্ব, মেমোরাইজিং পার্ট বা ভোকাবুলারি নিয়ে আসলে এমন কোনো ভালো সোর্স নেই, বিশেষ করে ইউটিউবে বলো বা অন্যান্য জায়গায় বলো। বাট এটা আমি বলছি যে আমি চেষ্টা করেছি, আমি দিনরাত পরিশ্রম করে যাচ্ছি, আমি এগুলো রিলেট করে পড়ার চেষ্টা করেছি। আমার সময় আসলে আমি নিজেভাবে পড়তে পারিনি। সো আমি তোমাদেরকে শেখানোর চেষ্টা করছি। সো তোমরা যারা নিয়মিত ক্লাস করছো আশা করি তোমরা অনেক বেশি বেনিফিটেড হবে। শুধু ক্লাসটা করলেই হবে না, সেক্ষেত্রে তোমাদের নোট করতে হবে, নোট করে রেখে দিতে হবে। আর আমি বলেছি তোমাদের যে কোনো প্রশ্ন আমার যে গ্রুপ রয়েছে মহসিনস ইংলিশ, এই গ্রুপে তোমরা কি করবে? পোস্ট করবে। সো যারা হচ্ছে আমার পেইড কোর্সে আছো তারা তো আমাকে যেই কোনো সময়ই পাবা। পেইড কোর্সে যারা অলরেডি ভর্তি হয়েছো, এই ক্লাসগুলো দেখছো, তারা তো সবসময়ই পাবা। বাট অন্য কেউ যদি মনে করো যে ভাইয়ার সান্নিধ্য চাই বা কোনো প্রশ্ন আছে, আমি হচ্ছে এই জায়গাটা অ্যাক্টিভ থাকি এই গ্রুপটাতে, তোমরা সেখানে থাকলেই হবে। ঠিক আছে? আচ্ছা, সো যেটা বলছিলাম, এই যে আমি গ্রুপ ভার্বের ক্লাস করাচ্ছি, এখন এগুলা প্র্যাকটিস করাচ্ছি, এগুলো তোমাদেরকে একটু যেটা করতে হবে, প্র্যাকটিসের আগে তোমাদের ভালো করে পড়তে হবে, রিভিশন দিতে হবে। দেন বইতে বিভিন্ন ধরনের বই আছে, অনেক বইতে অনেক প্র্যাকটিস আছে, সেক্ষেত্রে তোমরা প্র্যাকটিস করবে। সো আমি এখানে দেখিয়ে দিচ্ছি। আর কয়েকটা প্রশ্ন আমি তোমাদেরকে এখন দেখাবো, পরবর্তীতে দেখি তোমরা পারো কিনা। আসো পরবর্তী কোয়েশ্চেনগুলো আমরা একটু যদি খেয়াল করি, সেখানে আছে দেখো প্রথম কোয়েশ্চেনটা, হি কল্ড মি ইয়েস্টারডে। তার সাথে আমার গতকাল দেখা হয়েছিল, তাই না? সাক্ষাৎ হয়েছিল, এরকমই তো বোঝায়। কারণ গতকাল যেহেতু সাক্ষাৎ হয়েছিল, তাহলে সাক্ষাৎ বোঝা বা দেখা করা বোঝায়, এরকম যদি হয় তাহলে আমরা কি বলি? সেটা হচ্ছে কল্ড অন অথবা কি? আপন। কল্ড অন অথবা কি? আপন। বাট কোনো স্থানে গিয়ে যদি হতো তখন হয়তো কি? কল্ড অ্যাট, তাই না? যদি আমরা দেখতাম কোনো স্থানে গিয়ে দেখা করেছে বা দেখা হয়েছিল তখন হয়তো কি? কল অ্যাট। কারণ এইটাতে অনেকে কনফিউশন থাকো। এরপরে যদি আমরা খেয়াল করি সেটা হচ্ছে ফাদার উইল টেলিফোন টুমোরো। ফাদার উইল টেলিফোন টুমোরো, এই যে এই টেলিফোন দ্বারা আসলে কি বুঝিয়েছে? টেলিফোন মানে হচ্ছে কি? ওই যে হ্যালো, তুমি কোথায়, কি করো, খাইছো কিছু? এই যে আমরা স্মরণ করি না টেলিফোনের মাধ্যমে, এটা হচ্ছে কি? স্মরণ করা। আর স্মরণ করা অর্থে আমরা যেটা বলি সেটা হচ্ছে কি, ওই যে টিচার স্মরণ করেছিল, কল আপ, স্মরণ করা, কল আপ, স্মরণ করা। সো আমরা উত্তর দেবো কি? কল আপ। এরপর যদি আমরা খেয়াল করি সেটা হচ্ছে দ্য টিচার ড্যাশ দ্য রোলস। ওকে আমার ভাইয়া আপুরা তোমরা সবাই পারবে ইনশাল্লাহ, কারণ একবার প্রথম যেটা পড়িয়েছি তোমাদেরকে, যে টিচার আসলো, রোল কল ডাকলো, তাই না? কল ওভার, কল ওভার, তার মানে হচ্ছে রোল কল ডাকা বা নাম ডাকা। সো আমাদের অ্যান্সার কি হবে? কল্ড ওভার। সো এই ছিল আমাদের
কল দিয়ে যেসব গ্রুপ ভার্ব আছে সেইগুলো। সো আজকের পর্বেও আমরা গল্প দিয়ে শিখব, তবে আজকের গল্পটা হচ্ছে জীবনের গল্প। সো জীবনের গল্প দিয়ে আমরা ক্যারি দিয়ে যেসব গ্রুপ ভার্ব হয় সেগুলো শেখার চেষ্টা করব। জীবনের গল্প বলতে আসলে কি সেটা একটু খেয়াল করি। জীবনের গল্প বলতে আমাদের জীবনের এমন একটা বিষয় নিয়ে হাজির হব যেটা আমাদের সকলের জীবনে আসে। সো যে বিষয়টির নাম বলছি সেটি হচ্ছে হতাশা। সো আমাদের সবার জীবনেই হতাশা আসে, আবার সেটা আমরা উত্তরণও করি এবং সেটা আমরা উত্তরণ করে সফলতার পথে এগিয়ে যাই। সো ক্যারি দিয়ে আমরা যে জীবনের গল্পটা শুরু করব সেটা হচ্ছে হতাশা। যেমন আমাদের জীবনে হতাশা আসবেই। সো হতাশা আসার পরে কেউ না কেউ একজন বা অনেকেই এসে বলবে ক্যারি অন, চালিয়ে যাও, তোমার সফলতা নিশ্চিত। এই যে অনুপ্রেরণাটা দিল, এই অনুপ্রেরণা পেয়ে আমরা অনেকেই আবার কাজগুলো করার চেষ্টা করি, তাই না? এবং সেখানে আমরা সাকসেসও হই। সো আমি প্রথমত যেটা বলছিলাম সেটা হচ্ছে কেউ একজন বলল বা কেউ বলল ক্যারি অন, চালিয়ে যাও। এখন তুমি হচ্ছে কি করলা বা আমি কি করলাম, আমি হচ্ছে সেটার সাথে সহমত হলাম বা একমত হলাম। উনি বলেছে বা ওনারা বলেছে হ্যাঁ আমি পারবো, তাহলে সহমত হলাম, একমত হলাম। একমত হয়ে আমি হচ্ছে কি করলাম, সেগুলো পালন করলাম। পালন করলাম মানে হচ্ছে যা যা করা দরকার সেগুলো সব কিছু আমি করলাম, সব কিছু পালন করলাম। তার মানে হচ্ছে ক্যারি অন, চালিয়ে যাওয়া। এরপর হচ্ছে কেউ একজন বলল ক্যারি উইথ, তার সাথে আমি সহমত হলাম। এরপরে যেটা করলাম সেটা হচ্ছে যে আমি পালন করলাম, ক্যারি আউট, পালন করা। এরপরে পালন করলে কি অবশ্যই কি সফলতা আসবে, সাকসেস আসবে। তার মানে হচ্ছে ফলপ্রসূ হবে। ফলপ্রসূ হলো। ফলপ্রসূ হওয়ার পরে আমরা কি আর থেমে থাকি? আমরা কি পিছিয়ে যাই? নাকি হচ্ছে আমরা সামনের দিকে আগাই? আমরা সামনের দিকে আগাই, তার মানে পরবর্তী ধাপে আগাই। পরবর্তী ধাপে আগানোর পর সেখানেও কি আসে? সফলতা আসে। এরপরে একটা সময় আমরা একবার আলটিমেট উইনার হই, তার মানে হচ্ছে বিজয়ী হই, তাই না? সো বিজয়ী হওয়ার পরের ঘটনা আসলে কি? আলটিমেটলি কি? আমাদের মৃত্যু, আমরা মারা যাই, তাই না? তো জীবনের গল্পটা এমনই। সেটা হচ্ছে প্রথম হতাশা আসে, কেউ একজন বলে, অনুপ্রেরণা দেয়, উৎসাহ পাই। তারপর হচ্ছে আমরা সেগুলো পালন করি। পালন করার পর আমরা সাকসেস আনি। সাকসেস আনার পরে কি হয়? আমরা বসে থাকি না, আমরা আবার চেষ্টা করি আরও ভালো কিছু করার। আমরা হচ্ছে পরবর্তী ধাপে যাই বা হিসাব বড় করার চেষ্টা করি, পরবর্তী হিসাবে যাই। এরপর হচ্ছে আমরা আলটিমেট উইনার হই, আমরা জিতে যাই। জিতে যাওয়ার পরে আলটিমেট গোলটা কি? আমাদের মৃত্যু, আমরা মরে যাই, তাই না? এই গল্পটা আমরা সবাই জানি। সো এই গল্পটা আমরা যদি সবাই জানি তাহলে একটু চেষ্টা করি এই গল্পের মাধ্যমে কীভাবে আমরা শিখতে পারি। যেমন প্রথমেই বলেছিলাম, যখন হতাশ হয়েছি কেউ একজন এসে বলল ক্যারি অন, চালিয়ে যাও, তুমি পারবে। ক্যারি অন মানে হচ্ছে কি? কন্টিনিউ। যেমন এক্সাম্পল খেয়াল করি, মাই ইয়াঙ্গার ব্রাদার ক্যারিজ অন মাই বিজনেস ইন মাই অ্যাবসেন্স। আমার ছোট ভাই আমার অবর্তমানে আমার যেই ব্যবসা সেটা কি? চালিয়ে যায়। এরপর যেটা বলেছিলাম ক্যারি অন, আমরা মোটিভেশন পাই। এরপর হচ্ছে একমত হই, সহমত হই, ক্যারি উইথ, কারোর সাথে কি? একমত হওয়া বা সহমত হওয়া। সো একমত হওয়ার পরে আমরা বলেছিলাম আমরা সেগুলো পালন করি, তাই তো? সো আমরা আগে একটা এক্সাম্পল দেখি। যেমন এখানে বলা হয়েছে আই ক্যারি উইথ দেম করেসপন্ডিং রেসপন্সিবিলিটিস, যে দায় দায়িত্বগুলো আছে সেগুলোর সাথে আমি কি? সহমত বা একমত হয়েছি। এরপরে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে পালন করা। আমি একমত হওয়ার পরে কি বসে থাকবো? না, আমি সেগুলো কি? পালন করব। ক্যারি আউট মানে হচ্ছে পালন করা, এক্সিকিউট করলাম। আমি আমার স্বপ্ন পূরণের লক্ষ্যে আমি সেগুলো কি? এক্সিকিউট করলাম। তার মানে হচ্ছে কি? পালন করা, ক্যারি আউট। সো আমি যখন পালন করব তখন কি আমার কি ব্যর্থতা আসবে না সফলতা আসবে? সফলতা আসবে। সেটা হচ্ছে ক্যারি থ্রু। এর আগে আমি ক্যারি আউট দিয়ে যে এক্সাম্পলটা আছে সেটা একটু দেখি। নান উইল ক্যারি আউট ইউর অর্ডার্স, কেউই তোমার অর্ডার বা আদেশ পালন করে না বা করবে না। এরপরে যেটা বলছিলাম ক্যারি থ্রু মানে হচ্ছে ব্রিং সাকসেস, কি নিয়ে আসা? জয় নিয়ে আসা বা হচ্ছে কোনো ফল নিয়ে আসা, ফলপ্রসূ হওয়া। যেমন এখানে এক্সাম্পল খেয়াল করি, শি ওয়াজ ডিটারমাইন্ড টু ক্যারি থ্রু হার প্ল্যানস। ঠিক আছে, তার মানে হচ্ছে সে সংকল্পবদ্ধ ছিল টু ক্যারি থ্রু হার প্ল্যানস, তার পরিকল্পনা কি করতে? ফলপ্রসূ করতে। তার মানে এখন ক্যারি থ্রু বললাম সেটা হচ্ছে ফলপ্রসূ হওয়া। এখন ফলপ্রসূ হয়ে কি আমরা থেমে থাকি? না, আমরা হচ্ছে পরবর্তী ধাপে যাই, পরবর্তী হিসাবে যাই। সেটা হচ্ছে ক্যারি ওভার। আমরা বলি না টার্ন ওভার, নিউ লিপ, নতুন অধ্যায়ের সূচনা। আমরা হচ্ছে যে টার্ন ওভার করি বা ক্যারি ওভার করি, আমরা হিসাবের যে অপর পৃষ্ঠা নিয়ে যাই, মানে হচ্ছে যে আরও সামনের দিকে নিয়ে যাই, সেটা হচ্ছে কি? ক্যারি ওভার। যেমন হি ক্যারিড ওভার দ্য অ্যাকাউন্ট টু দ্য নেক্সট পেজ। তিনি কি করলেন? তিনি হচ্ছে তার যেই অ্যাকাউন্ট বা হিসাবটা কি পরবর্তী পেজে বা পরবর্তী পাতায় নিলেন। এরপরে আমরা কি হই? উইন হই, তাই না? আমরা হচ্ছে উইন হই মানে হচ্ছে ক্যারি অফ। ক্যারি অফ মানে হচ্ছে উইন, বিজয়ী হই। সো আমরা বলেছিলাম আলটিমেট আমরা বিজয়ী হওয়ার পরে আমরা মরে যাই, তাই না?
সবাই কিন্তু আমরা মরি, কারণ মৃত্যু অনিবার্য সত্য। সো এই সত্যকে আমরা কেউ কি করতে পারি না, আমরা না মেনে থাকতে পারি না। সো সেক্ষেত্রে বিজয়ী হওয়া বা হচ্ছে কজ টু ডেথ মানে হচ্ছে মৃত্যুবরণ করা বা হচ্ছে জীবন নেওয়া, এরকম অর্থে ক্যারি অফ ব্যবহৃত হয়। সো ক্যারি অফের সাথে আরেকটা জিনিস ব্যবহৃত হয়, সেটা হচ্ছে ক্যারি অ্যাওয়ে। ক্যারি অ্যাওয়ে এই দুইটা একসাথে তোমরা রিলেট করে পড়লে আশা করি তোমাদের মনে থাকবে। ক্যারি অ্যাওয়ে এবং ক্যারি অফ দুইটা প্রায় সেম মিনিংই দেয়, মানে একই অর্থ প্রায় দেয়। সেটা হচ্ছে একটা হচ্ছে মৃত্যু ঘটানো, আর একটা হচ্ছে কি বিজয়ী হওয়া। ঠিক আছে, সো এই ক্ষেত্রে একটু মাথায় রাখতে হবে যে ক্যারি অ্যাওয়ে এটার আরেকটা অর্থ হচ্ছে স্থানান্তরিত করা, মানে হচ্ছে স্থানান্তরিত করা। স্বাভাবিকভাবে এটা মৃত্যু দিয়ে মনে রাখতে পারো, সেটা হচ্ছে আমরা মৃত্যুর পরে স্থানান্তরিত হই, মানে ইহকাল থেকে আমরা কি পরকালে স্থানান্তরিত হই, তাই না? সো এটাই এভাবে মনে রাখতে পারে, ক্যারি অফ অথবা ক্যারি অ্যাওয়ে। এর মানে হচ্ছে স্থানান্তরিত হওয়া বা বাহিত হওয়া, একটা জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া, অথবা জীবন নেওয়া, অথবা বিজয়ী হওয়া। সো মরণ বা বিজয় বা স্থানান্তরিত হওয়া এরকম যদি বোঝায় তাহলে কি হবে, ক্যারি অ্যাওয়ে অথবা কি ক্যারি অফ। সো আমরা একটু সামারাইজ করছি, সেটা হচ্ছে কেউ একজন বলল হতাশ হয়েও না, চালিয়ে যাও। হতাশ হয়েও না, চালিয়ে যাও। এখন তুমি হচ্ছে সহমত হলা, একমত হলা, ক্যারি উইথ, সহমত হওয়া, একমত হওয়া। এরপরে তুমি কি করবা, ক্যারি আউট, পালন করবে। এরপরে হচ্ছে তুমি কি ফলপ্রসূ হবে বা হচ্ছে কি তুমি সাকসেস হবে, তার মানে ব্রিং সাকসেস, ক্যারি থ্রু, ক্যারি থ্রু। এরপর হচ্ছে কি বসে থাকবা না, সেটা হচ্ছে ক্যারি ওভার। ক্যারি ওভার মানে হচ্ছে কি পরবর্তী ধাপে নেওয়া অথবা পরবর্তী হিসাবের যে টানা। এরপর হচ্ছে ক্যারি অফ। ক্যারি অফ মানে হচ্ছে কি বিজয়ী হওয়া। আর এরপর হচ্ছে ক্যারি অ্যাওয়ে, এটা হচ্ছে কি বিজয়ী হওয়া বা স্থানান্তরিত হওয়া অথবা হচ্ছে জীবন নেওয়া, কজ টু ডেথ। ঠিক আছে, সো এই যে ক্যারি দ্বারা যেসব গ্রুপ ভার্ব রয়েছে সেগুলো আমরা জাস্ট জীবনের গল্প থেকে মনে রাখতে পারি। তাহলে একটু সবাই খেয়াল করি, ক্যারি অন, চালিয়ে যাওয়া। ক্যারি উইথ, কারোর সাথে একমত হওয়া। ক্যারি আউট, পালন করা। তারপর হচ্ছে পালন করলে কি হবে, সাকসেস আসবে। ক্যারি থ্রু, সেটা হচ্ছে কি ফলপ্রসূ হওয়া। বসে থাকবে এরপরে না, ক্যারি ওভার মানে হচ্ছে পরবর্তী হিসাবের জেরে টানা বা হচ্ছে পরবর্তী ধাপে যাওয়া। এরপর যেটা হচ্ছে ক্যারি অফ, বিজয়ী হওয়া। এখন বিজয়ী হলে কি শুধু বিজয়ী হই, নাকি আলটিমেট একটা গোল আছে, আমাদের মৃত্যুবরণ করতে হয়, এটাও মনে রাখবো। অ্যান্ড দেন ক্যারি অ্যাওয়ে, সেটা হচ্ছে বাহিত হওয়া বা স্থানান্তরিত হওয়া, অথবা যেটা হওয়া সেটা হচ্ছে কি জীবন নেওয়া। সো আমাদের ক্যারি দ্বারা এই গ্রুপ ভার্বগুলো রয়েছে। এখন আমরা দেখব যে কোয়েশ্চেনগুলো আসে সেগুলো আমরা পারি কিনা। আমরা একটু খেয়াল করব যে প্র্যাকটিস রয়েছে সেগুলো পারি কিনা। এখানে 1 নম্বর যে প্র্যাকটিস রয়েছে, ইনস্টিড অফ কন্টিনিউ হুইচ ওয়ার্ড মে বি ইউজড, রাজশাহী ইউনিভার্সিটিতে এসেছে। সেটা হচ্ছে কন্টিনিউর যে পরিবর্তে আমরা যে গ্রুপ ভার্ব ইউজ করতে পারি সেটা কি, সেটা হচ্ছে একটু খেয়াল করব। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যারি অন, চালিয়ে যাওয়া, কন্টিনিউ হতে পারে। ক্যারি আউট, পালন করা। ক্যারি অফ, বিজয়ী হওয়া বা হচ্ছে মৃত্যু ঘটানো। ক্যারি অ্যাওয়ে, মৃত্যু ঘটানো বা হচ্ছে স্থানান্তরিত হওয়া, তাই না? সো এই 4টা অর্থ কিন্তু আমরা পারি। তার মানে কন্টিনিউ মানে হচ্ছে কি ক্যারি অন, তাই না? এরপর যদি আমরা খেয়াল করি সেটা হচ্ছে ইউ মাস্ট ক্যারি ড্যাশ মাই অর্ডার। ঠিক আছে, ইউ মাস্ট ক্যারি ড্যাশ মাই অর্ডার, অথবা ডোন্ট ক্যারি এনিথিং উইদাউট কনসিডারিং এভরিথিং। তার মানে হচ্ছে এই জায়গাটায় বলেছে যে ক্যারি কি করতে হবে, পালন করতে হবে, তাই না? আমার অর্ডার পালন করতে হবে। ঠিক আছে, ইউ মাস্ট ক্যারি ড্যাশ মাই অর্ডার। সো আমরা জানি পালন করার অর্থে কি হয়, ক্যারি আউট। ক্যারি আউট, ক্যারি উইথ তো হবে না কোনো ব্যক্তির সাথে, এটা তো মাই অর্ডার না, বাই তো হয় না, ডাউন হয় না। সো আমাদের অ্যান্সার কি হবে, ক্যারি আউট। জাস্ট অর্থগুলো পারলেই এগুলো তোমাদের জন্য একবার ইজি। এরপর বলেছে হি ওয়ান্টস টু ক্যারি ড্যাশ দ্য উইশেস অফ হিজ প্যারেন্টস। আচ্ছা, তার মানে হচ্ছে তার বাবা মায়ের যে ইচ্ছা সেগুলো কি পালন করা বোঝায়, তাই না? পালন করতে চায়। সো এখানে যদি পালন করা বোঝায় সেক্ষেত্রে আমরা অ্যান্সার দেবো কি, ক্যারি আউট। ঠিক আছে, পালন করা। সো এখানে অ্যাওয়ে হচ্ছে না, অন হচ্ছে না, ঠিক আছে, থ্রু হচ্ছে না, আমাদের কারেক্ট অ্যান্সার কী হবে, ক্যারি আউট হবে। সো এই ছিল আমাদের ক্যারি দিয়ে যেসব গ্রুপ ভার্ব আছে সেগুলো। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ, এবং এই যে গ্রুপ ভার্বগুলো তোমরা হচ্ছে আমার সাথে পড়বে, নোট করবে এবং এগুলো বারবার রিভিশন দিবে। ইনশাল্লাহ এগুলো তোমার জন্য একবার ইজি হয়ে যাবে। আমি গ্রুপ ভার্ব কখনোই ভালোভাবে মনে রাখতে পারতাম না, বাট আলহামদুলিল্লাহ এই টেকনিকগুলো নিজে শিখেছি, তোমাদেরকে শেখাচ্ছি, এখন পানির মতো লাগে। ঠিক আছে, ওরে মরণ রে, মরণ মরণ। ডাই ফর দিয়ে কী যেন হয়, ডাই বাই দিয়ে কী যেন হয়, ডাই অফ দিয়ে কী যেন হয়, ডাই ফ্রম, ডাই ফ্রম, ডাই ডাই উফ, ডাই ওভার ইটিং কী যেন, ডাই ফর, ও না না, ডাই ফ্রম। ওকে, বিষয়টা হলো ডাই দিয়ে যেসব প্রিপোজিশন বসে এগুলো আমরা অনেকেই গুলিয়ে ফেলি, আসলে আমরা সঠিক ব্যবহারটা জানি না। সো ডাই দিয়ে অনেকগুলো প্রিপোজিশন বসে, আর যেটাকে আমরা ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব বলি।
সো আজকে আমরা যে ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্বের এপিসোডটি নিয়ে হাজির হয়েছি সেখানে ডাইয়ের বিস্তারিত A to Z সব কভার করবো ইনশাআল্লাহ। সো আজকের ভিডিওটি যারা অলরেডি দেখছো তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আজকের পর্বটা অনেক বেশি ইনফরমেটিভ, কারণ হচ্ছে ডাই দিয়ে বিগত সালে অনেক প্রশ্ন এসেছে। মৃত্যু অনিবার্য সত্য, তারপরে হচ্ছে আমরা এই ডাই দিয়ে এত প্রিপোজিশন শিখতে হচ্ছে আমাদের। সো এর চেয়ে কঠিন কিছু মনে হয় না যে প্রিপোজিশনের ক্ষেত্রে কখন বাই হয়, কখন ফর হয়, কখন অফ হয়, কখন ফ্রম হয়। ওরে আল্লাহ, এত হেজিটেশন। সো কারো আর হেজিটেশন থাকবে না যদি এই ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করা হয়, ঠিক আছে? সো আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি। আচ্ছা, আমি প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে ডাই মানে হচ্ছে মৃত্যু, তাই না? সো ডাই দিয়ে শুধু যেই মরে যাওয়া বা মারা যাওয়া অথবা মৃত্যুবরণই বুঝাবে এরকম না, ডাই দিয়ে মৃত্যু ছাড়াও কিছু ফ্রেজাল ভার্ব গঠিত হয়, সেটাও আজকে দেখাবো। সো প্রথমত একবারে শুরুতেই যেটা দেখাবো সেটা হচ্ছে ডাই বাই। আচ্ছা, এইটা একবারে ক্লিয়ার করে দিতে চাই, আমি খুব ভালোভাবে পড়ানোর চেষ্টা করব এবং যারা ক্লাসে মনোযোগ দিবে আশা করি ডাই নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। এই ডাই বাই এর দিয়ে যদি আমরা মনে রাখি সেটা হচ্ছে দুর্ঘটনা, আত্মহত্যা বা মহামারী বা সহিংসতায় কেউ যদি মারা যায়, কি বললাম? দুর্ঘটনা, আত্মহত্যা, মহামারী বা সহিংসতায় কেউ যদি মারা যায় সেক্ষেত্রে আমরা বলবো ডাই বাই। কি বলবো? ডাই বাই। আমি আবার বলছি, দুর্ঘটনা, সেক্ষেত্রে আমরা দেখি হচ্ছে আত্মহত্যা, তারপর হচ্ছে মহামারী, সহিংসতা, এরকম যদি থাকে তাহলে আমরা বলবো ডাই বাই। সো আমরা যদি এরকম দেখি সেন্টেন্স, হি ডাইড বাই সুইসাইড, আত্মহত্যা। এরপর হচ্ছে ওয়ান্স ওন হ্যান্ড, নিজ হাতে, ঠিক আছে? তার মানে কি? সুইসাইডের মতোই। এরপর হচ্ছে পয়জন, বিষক্রিয়ার মাধ্যমে। তারপর হচ্ছে নাইফ, ছুরি দিয়ে। হ্যাঙ্গিং, ভায়োলেন্স অথবা প্যান্ডেমিক। যদি এরকম থাকে তাহলে হচ্ছে আমরা কি ইউজ করব? সেটা হচ্ছে ডাই বাই। ওকে, আচ্ছা, এরপরে আমরা দেখব সেটা হচ্ছে ডাই ফর। আচ্ছা, ডাই ফর এটা হচ্ছে মহৎ কাজ বা দেশের জন্য, ঠিক আছে? আমরা একটু দেখব এখানে দেশের জন্য অথবা জাতির জন্য বা কোনো ভালো কাজ করতে গিয়ে যদি কারো পরিণতি হিসাবে মৃত্যু ঘটে সেটা হচ্ছে কি ডাই ফর। সো আমরা একটি এক্সাম্পল খেয়াল করি, সেটা হচ্ছে হি ডাইড ফর হিজ কান্ট্রি অর নেশন। তার মানে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে দেশের জন্য বা জাতির জন্য যদি মারা যায় সেক্ষেত্রে আমরা বলবো ডাই ফর। যদি আমরা দেখি দুর্ঘটনা, আত্মহত্যা, তারপর হচ্ছে মহামারী বা সহিংসতা, এর কারণে কেউ মারা যায় সেক্ষেত্রে আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে ডাই বাই। আর জাতি বা দেশের জন্য যদি মারা যায় সেক্ষেত্রে বা কোনো ভালো কাজের জন্য মহৎ উদ্দেশ্যে মারা যায় বা এর পরিণতি হিসেবে মারা যায় সেক্ষেত্রে হবে ডাই ফর। অ্যান্ড দেন পরবর্তীতে আমরা খেয়াল করব সেটা হচ্ছে ডাই অফ। ওকে, সো ডাই বাই জানলাম, ডাই ফর জানলাম, এখন হচ্ছে কি ডাই অফ। ডাই অফ মানে হচ্ছে রোগে, অসুস্থতায়, ক্ষুধা, দারিদ্র, তৃষ্ণায়, দুঃখে মারা গেলে, ঠিক আছে? হাই রে ঝুঁকি, তোমার দুঃখে আমি মারা গেলাম, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা বলবো কি ডাই অফ। ওকে, দুঃখে অথবা অসুস্থতা অথবা হচ্ছে রোগে, ক্ষুধা, দারিদ্র, তৃষ্ণা, এরকম যদি হয় সেক্ষেত্রে আমরা কি ইউজ করবো? ডাই অফ। যেমন এখানে আমরা এক্সাম্পল দেখি, হি ডাইড অফ ইলনেস। যদি ইলনেস থাকে ডাইড অফ হবে। হাঙ্গার অফ হবে। স্টারভেশন অফ হবে। থার্স্ট অফ হবে। তারপর হচ্ছে ফ্যামিন হবে। তারপর হচ্ছে হার্ট ফেলিয়ার হবে, ক্যান্সার হবে, সেক্ষেত্রে আমরা কি ইউজ করে দিব? অফ ইউজ করে দিব। সো আমরা বলেছিলাম রোগে, অসুস্থতায়, ক্ষুধা, দারিদ্র, তৃষ্ণায় বা দুঃখে মারা গেলে আমরা কি ইউজ করব? ডাই অফ। তাহলে রোগ, ক্ষুধা, তৃষ্ণা, দারিদ্র, দুঃখ, অসুস্থতা এরকম যদি হয় বা এরকম যদি বোঝায় সেন্টেন্সে, আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে কি ডাই অফ। তাহলে ডাই বাই কিন্তু হচ্ছে অসুস্থতা, ঠিক আছে? সহিংসতা, তারপর হচ্ছে দুর্ঘটনা, মহামারী, এরকম যদি হয় তাহলে হচ্ছে ডাই বাই। আর ডাই অফ হচ্ছে রোগ, অসুস্থতা, দুঃখ, তৃষ্ণা, ঠিক আছে? এরকম যদি বোঝায় তাহলে হচ্ছে ডাই অফ হবে। অ্যান্ড নেক্সট যদি আমরা খেয়াল করি সেটা হচ্ছে ডাই ফ্রম। সো ডাই ফ্রম আমি যখন দেখতাম তখন হচ্ছে এভাবে পড়তাম, ডাই ফ্রম ওভার, ডাই ফ্রম ওভার, ডাই ফ্রম ওভার মানে হচ্ছে যখন অতিরিক্ত কিছু হয়ে যেত এবং অতিরিক্ত কিছু করতে গিয়ে মারা যাওয়া বোঝাতে সেটা হচ্ছে কি ডাই ফ্রম। তার মানে হচ্ছে অতিরিক্ত ক্ষত, জখম, আঘাত বা অতিরিক্ত কিছু, মানে ওভার জাতীয় ওয়ার্ড থাকলে সেক্ষেত্রে যেমন ওভার ইটিং, ওভার এক্সারসাইজ, ঠিক আছে? সো এই ক্ষেত্রে ওভার যদি থাকতো সেক্ষেত্রে আমি ডাই ফ্রম ইউজ করতাম। আশা করি তোমরাও এটা এইভাবে ইউজ করবে। ডাই ফ্রম মানে হচ্ছে কি, যেটা হচ্ছে অতিরিক্ত কিছু করার কারণে হয়ে থাকে অথবা কোনো জখম হওয়া, আঘাত পাওয়া, এরকম আঘাত যদি পাওয়া হয় সেক্ষেত্রে আমরা বলবো কি, সেটা হচ্ছে ডাই ফ্রম। দ্য সোলজার ডাইড ফ্রম হিজ ওন্স, ওভার ইটিং, ওভার ওয়ার্ক, স্নেক বাইটস, ঠিক আছে? সাপে কামড় দিয়েছে সেক্ষেত্রে ডাই ফ্রম। ওকে, আচ্ছা, এরপরে যদি আমরা খেয়াল করি ডাই
থ্রু, ডাই থ্রু। আচ্ছা, কোন এক জায়গাটা আমরা যদি একটু মনে রাখবো এইভাবে, ডাই থ্রু মানে হচ্ছে অযত্নে অবহেলায় মারা যাওয়া। যেমন হচ্ছে বৃদ্ধ বয়সে যেটা হয় আমাদেরকে, যদিও এটা খুবই খারাপ লাগে যে মানুষ হিসেবে, যে অনেক আমরা পত্রপত্রিকা অনেক নিউজ দেখি, এরকম খারাপ অনেক নিউজ আসে আমাদের চোখের সামনে, যে ছেলে সন্তানের অথবা ছেলে মেয়েদের অবহেলায়, ঠিক আছে, দিনাতিপাত করছে অমুক বৃদ্ধ বা বৃদ্ধা, ঠিক আছে, এবং একটা সময় আমরা সেই নিউজগুলার যে ভয়ঙ্কর পরিণতি, মৃত্যু ঘটে এরকম অবহেলায় অথবা হচ্ছে অযত্নে, এরকম যদি বোঝায় তাহলে হচ্ছে ডাই থ্রু, ডাই থ্রু। যেমন আমরা এক্সাম্পল খেয়াল করি, মাই আঙ্কেল ডাইড থ্রু দ্য নেগলেক্ট অফ হিজ সন্স। আচ্ছা, তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি আমার আঙ্কেল মারা গিয়েছিল তাদের সন্তানের বা তার সন্তানের অযত্নে বা অবহেলায়। তাইলে ডাইড থ্রু হচ্ছে কি, যদি অযত্নে বা অবহেলায় কেউ মারা যায়। ওকে, আচ্ছা, এরপরে যে জিনিসটা খেয়াল করবো সেটা হচ্ছে ডাই ডাউন। আচ্ছা, আমি বলেছিলাম ডাই থাকলে যে মৃত্যুবরণ করতে হবে এরকম বিষয় না। এই যে এখানে সব জায়গায় এখানে মারা যাওয়া, দুর্ঘটনা, আত্মহত্যা, মহামারী, সহিংসতা মারা যাওয়া, দেশে জাতির জন্য মারা যাওয়া, রোগে, অসুস্থতায়, ক্ষুধা, দারিদ্র, তৃষ্ণায়, দুঃখে মারা যাওয়া, তারপর হচ্ছে ওভার ইটিং অথবা ওভার এক্সারসাইজ, ওভার ওয়ার্কের কারণে মারা যাওয়া, তারপর হচ্ছে অযত্ন অবহেলায় মারা যাওয়া। কিন্তু এই ডাই ডাউন একটু ভিন্ন, সেটা হচ্ছে এটা কিন্তু কোনো মৃত্যু বোঝায় না, এটা হচ্ছে দুর্বল হওয়া বোঝায়। সো ডাই ডাউন মানে হচ্ছে মৃত্যুবরণ করা না, মারা যাওয়া না, এটা হচ্ছে দুর্বল হওয়া। ঠিক আছে, এটা একটু মাথায় রাখতে হবে। অনেক সময় আমরা ভুল করি, ডাই আছে আমরা ডাউনটা ইউজ করি না, বাট যদি দুর্বল হওয়া বোঝায়, কোনো কিছু দুর্বল হওয়া, ধরো হচ্ছে অনেক ঘূর্ণিঝড় হচ্ছে, ঘূর্ণিঝড়টা আস্তে আস্তে কি দুর্বল হচ্ছে। যেমন এক্সাম্পল আমরা খেয়াল করি, সেটা হচ্ছে দ্য স্টর্ম ফাইনালি ডাইড ডাউন, মানে হচ্ছে স্টর্ম এটা কি হচ্ছে, দুর্বল হচ্ছে, এটা অবশেষে কি দুর্বল হয়েছিল। সো এটা আমরা বলছি এই কারণে, এটা আসলে মৃত্যু ঘটা বোঝায় না, এটা হচ্ছে আসলে কোনো কিছু দুর্বল হওয়া, শক্ত অবস্থান থেকে সবল অবস্থান থেকে দুর্বল হওয়া বোঝায়। ওকে, আচ্ছা, এরপর আমরা আরও কিছু আছে সেটা একটু খেয়াল করব, সেটা হচ্ছে ডাই ইন, ডাই ইন। আচ্ছা, সো ডাই ইনটা দিয়ে আমরা কিভাবে মনে রাখবো, বা হচ্ছে ডাই ইন কখন হবে, যদি আমরা দেখি কোনো মৃত্যু যুদ্ধে, দারিদ্রতায়, ঘুমের মধ্যে, শান্তিতে, কর্মরত অবস্থায় বা অভাবে মারা গেলে, এই ক্ষেত্রে আমরা কি ইউজ করব, ডাই ইন ইউজ করব। যেমন আমরা এখানে এক্সাম্পল খেয়াল করি, হি ডাইড ইন পিস, ইন পভার্টি, ইন ব্যাটল, ইন হার্নেস। ঠিক আছে, সো এখানে আমরা যদি দেখি যুদ্ধে, ঘুমের মধ্যে, শান্তিতে, কর্মরত অবস্থায় বা অভাবে মারা যায়, সেক্ষেত্রে আমরা কি বলবো, ডাই ইন হার্নেস, ডাই ইন পিস, ডাই ইন পভার্টি। ঠিক আছে, ডাই ইন ব্যাটল মানে হচ্ছে কোনো যুদ্ধে মারা যাওয়া বোঝায়। সো এই ক্ষেত্রে আমরা এটা দিয়ে মনে রাখবো। এরপরে যদি আমরা খেয়াল করি ডাই আউট, ডাই আউট, ডাই আউট মানে হচ্ছে বিলুপ্ত বা অদৃশ্য হওয়া। সো ডাই আউট এটা কিন্তু মৃত্যুবরণ বোঝায় না, এটা কিন্তু মারা যাওয়া বোঝায় না। আমি বলেছিলাম যে কয়েকটা ফ্রেজাল ভার্ব আছে ডাই দিয়ে, যেমন আমরা এর আগে একটু আগে পড়লাম যে ডাই ডাউন, এটা মানে হচ্ছে কি দুর্বল হওয়া। আবার এখানে পড়তেছি ডাই আউট, এটা মানে হচ্ছে কি বিলুপ্ত বা হচ্ছে অদৃশ্য হওয়া। এখানে কিন্তু মৃত্যুবরণ বোঝায়নি, এই যে এটা হচ্ছে অদৃশ্য হওয়া বা বিলুপ্ত হওয়া, এটা কিন্তু মৃত্যুবরণ বোঝায়নি। ঠিক আছে, আরেকটা আছে ডাই অ্যাওয়ে। ঠিক আছে, এই তিনটা আমাদের মনে রাখতে হবে, এটা দ্বারা মৃত্যু বোঝায় না। আমি ডাই অ্যাওয়ে একটু পরে পড়াবো। সো এক্ষেত্রে একটু উদাহরণটা খেয়াল করি, দ্য কাস্টম ডাইড আউট লং অ্যাগো। ঠিক আছে, যে প্রথাটা এটা অনেক আগেই কি বিলুপ্ত হয়েছে। ওকে, তার মানে ডাই আউট মানে হচ্ছে কি বিলুপ্ত হওয়া, এখানে কিন্তু মৃত্যুবরণ বোঝায় নাই। এরপরে আমরা যে জিনিসটা খেয়াল করবো সেটা হচ্ছে ডাই অন, ডাই অন, ডাই অন মানে হচ্ছে এখানে আমরা খেয়াল করব ফাঁসির মঞ্চে বা বিশেষ দিনে মারা গেলে। ঠিক আছে, সো ফাঁসির কাস্টে অথবা হচ্ছে বিশেষ দিনে, বিশেষ দিনে যে কোনো একটা অকেশানে অথবা স্পেশাল ডেতে যদি কেউ মারা যায়, সেক্ষেত্রে আমরা কি বলবো, ডাই অন। সো এটা এভাবে মনে রাখতে পারি, অন মানে হচ্ছে কি কোনো তারিখের পূর্বে বসে বা নির্দিষ্ট দিনের পূর্বে বসে, এটা এভাবে মনে রাখতে পারি। আর ফাঁসির মঞ্চ যদি বোঝায়, সেক্ষেত্রে আমরা কি বলবো, সেটা হচ্ছে ডাই অন। যেমন হি ডাইড অন ভিক্টোরি ডে। সো এখানে আমরা কিন্তু বলতে পারছি একটা স্পেশাল ডে, সেখানে আমরা সবাই বুঝি যে এটা একটা বিশেষ দিন। সো আমরা কি ইউজ করবো, ডাইড অন। ফাইনালি দ্য মার্ডারার ডাইড অন দ্য স্ক্যাফল্ড। সো এখানে আমরা দেখছি এটা হচ্ছে ফাঁসির কাজটা বোঝাচ্ছে, ফাঁসির কাজটা বুঝালে ডাই অন হয়। এরপরে আমরা যদি খেয়াল করি ডাই অফ, ডাই অফ যদি আমরা দেখি কখন কিভাবে আমরা ইউজ করব, সেটা হচ্ছে একের পর এক মারা গেলে। ঠিক আছে, প্রথম দাদা, তারপর পিতা, একের পর একজন খালি মারা যাচ্ছে। ঠিক আছে, গণহারে না, এটা হচ্ছে একজনের পর একজন, এরকম যদি বুঝায় সেক্ষেত্রে ডাই অফ হবে। একের পর এক মারা গেলে সেটা হচ্ছে কি ডাই অফ। যেমন ক্যাটল ডাইড অফ ইন দ্য ভিলেজ। ঠিক আছে, গবাদি পশু কি একের পর এক মারা যাচ্ছে, ডাইড অফ। ক্যাটল গবাদি পশু কি একের পর এক মারা যাচ্ছে। এরপর দ্য সন্স অফ দ্য উইডো ডাইড অফ,
বিধবার সন্তানরা কি ডাইড অফ মানে হচ্ছে কি একের পর এক মারা যাচ্ছে, এটা বোঝাচ্ছে। সো এই ক্ষেত্রে আমাদের একটু মাথায় রাখতে হবে ডাই অফ যদি হয়, একটু আগে আমরা পড়েছিলাম ডাই অফ হচ্ছে কোনো কারণে মারা যাওয়া, আর ডাই অফ ও ডাবল এফ যদি এটা আমরা দেখি সেটা হচ্ছে একের পর এক মারা গেলে সেটা হচ্ছে কি ডাইড অফ বসে। এরপরে আমরা খেয়াল করব সেটা হচ্ছে ডাই অ্যাট অথবা টু, ডাই অ্যাট অথবা কি টু। আচ্ছা ডাই অ্যাট এটা একটু আমি খেয়াল করব এইভাবে যে ঝুঁকির মধ্যে মারা গেলে ডাই অ্যাট হয়, আর এটা একটু লিখে রাখতে পারো তোমরা, সেটা হচ্ছে ডাই টু নাট্যমঞ্চে মারা গেলে। এটার ইউজেস খুব কম হয়, তারপরে একটু লিখে রাখতে পারো নাট্যমঞ্চে যদি মারা যায় তাহলে সেক্ষেত্রে ডাই টু হয়। তো ডাই অ্যাট মানে হচ্ছে কোনো ঝুঁকির মধ্যে রিস্কের মধ্যে যদি মারা যায় তাহলে সেক্ষেত্রে হবে ডাই অ্যাট। যেমন দ্য পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট ডাইড অ্যাট দ্য স্টেক, তো এখানে ঝুঁকির মধ্যে বোঝাচ্ছে, সো এই জন্য কি ডাই অ্যাট হবে। আর নাট্যমঞ্চ বুঝালে ডাই টু হয়, যদিও বেশি একটা ইম্পর্টেন্ট না, তারপর আমি বলে দিলাম। অ্যান্ড দেন আমি যদি পরবর্তীতে খেয়াল করি সেটা হচ্ছে ডাই অ্যাওয়ে, এই লাস্টেরটা আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে অ্যাওয়ে। সো এখানে কিন্তু মৃত্যু ঘটা বোঝায় না, হ্যাঁ, কারণ আমি বলেছিলাম কিছু কিছু ফ্রেজাল ভার্ব আছে মানে যেগুলোর প্রিপোজিশন নিয়ে বসে বাট হচ্ছে সবগুলা মৃত্যুবরণ বোঝায় না। এর মধ্যে একটা হচ্ছে আমরা পড়েছিলাম ডাই ডাউন, এটা শেষ করে এরপরে পড়লাম ডাই আউট, অ্যান্ড এখন যেটা পড়ছি ডাই অ্যাওয়ে। ডাই অ্যাওয়ে মানে হচ্ছে শ্রবণের বহির্ভূত হওয়া, মিলাইয়া যাওয়া, ঠিক আছে, মানে আর কানে না আসা। যেমন এখানে আমরা যদি দেখি দ্য সাউন্ড ডাইড অ্যাওয়ে ইন দ্য ডিস্টেন্স, দূরত্বের কারণে কি এটা চলে গেছে। ওকে, সো এই যে ডাই দ্বারা এতগুলা প্রেপোজিশন বসে এবং এগুলো ফ্রেজাল ভার্ব গঠিত হয় সেগুলো আমরা দেখলাম। সো আমরা এখন হচ্ছে প্র্যাকটিস করব, আমরা এখন কি করব, প্র্যাকটিস করব। ওকে, সো আমরা দেখি কিছু প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন আমরা পারি কিনা একটু খেয়াল করব। সেটা হচ্ছে প্রথমে দ্য অরফান বয় ডাইড ড্যাশ কলেরা, ওয়ান অফ মাই আঙ্কেল ডাইড ম্যালেরিয়া, হি ডাইড হার্ট ফেইলার। আচ্ছা, এই যে সবগুলো কিন্তু রোগ বুঝাইছে, তাই না? সো আমরা জানি যদি রোগ বুঝায় সেক্ষেত্রে আমরা কাকে ইউজ করব, রোগ বুঝালে অবশ্যই কি অফ ইউজ করব। ডাইড অফ হার্ট ফেইলার, ডাইড অফ ম্যালেরিয়া, ডাইড অফ কলেরা, তাই না? সো আমরা এখানে অবশ্যই অ্যান্সারটা কি দিব, অফ। 2 নম্বর কোয়েশ্চেনটা আমরা খেয়াল করবো, সেটা হচ্ছে হাঙ্গার রয়েছে, ক্ষুধায় মারা যাওয়া, সেক্ষেত্রে আমরা ফ্রম ইউজ করব না, কারণ হচ্ছে ওভার ইটিং হলে ফ্রম হয়, ওভার ওয়ার্ক হলে আমাদের ফ্রম ইউজ করতে হয়। ঝুঁকির মধ্যে বুঝালে অ্যাট হয়, আর ইন কোনো দুর্ঘটনা, সেক্ষেত্রে আরেকটু ব্যবহার আছে, আমি একটু পরে ক্লিয়ার করে দিব। ইনও হচ্ছে না, তাহলে হচ্ছে কি ডাইড অফ হাঙ্গার। এরপরে যেটা আছে হিজ কাজিন ডাইড ড্যাশ এ কার অ্যাক্সিডেন্ট। আচ্ছা, এখানে দুর্ঘটনায় মারা গেলে আমরা জানি কি হয়, বাই হয়, তাই না? আমরা প্রথমেই পড়েছিলাম ডাইড বাই মানে হচ্ছে দুর্ঘটনায় মারা যাওয়া। বাট এখানে একটু মাথায় রাখতে হবে যদি অ্যাক্সিডেন্ট কথা থাকে, অ্যাক্সিডেন্ট কথা যদি উল্লেখ থাকে সেই ক্ষেত্রে আমাদেরকে অ্যান্সার দিতে হবে কি ইন। এখন অনেক অপশনে ইন থাকে না, সেক্ষেত্রে আমরা বাই ইউজ করতে পারি, কারণ অ্যাক্সিডেন্ট মানে হচ্ছে দুর্ঘটনা। বাট অ্যাক্সিডেন্ট যদি থাকে, অ্যাক্সিডেন্ট থাকলে আমরা ইন ইউজ করবো, শুধু এটার ক্ষেত্রে একটু এক্সেপশন, এই জন্য আমি এই কোয়েশ্চেনটা দিয়েছি এবং এটা ক্লিয়ার করে দিচ্ছি। ওকে, তাহলে হচ্ছে যদি ইন না থাকতো তাহলে আমরা কাকে অ্যান্সার করতে পারতাম, বাই। বাট এখানে কিন্তু আমাদের ইন আছে, আমাদের অ্যান্সার কি হবে, ইন হবে, ইন এ কার অ্যাক্সিডেন্ট অথবা ইন অ্যাক্সিডেন্ট। সো এই ক্ষেত্রে আমাকে অবশ্যই দেখতে হবে বাই এবং ইন দুইটাই যদি থাকে সেক্ষেত্রে আমরা ইনকে অ্যান্সার করব, আর যদি ইন না থাকে অবশ্যই আমরা কি বাইকে ইউজ করব। ঠিক আছে, এরপর হচ্ছে হি ডাইড অফ ইলনেস, আমরা জানি রোগে মারা যাওয়া, ক্ষুধায় মারা যাওয়া, এগুলো হলে কি হয়, ডাইড অফ হয়, তাই তো? আচ্ছা, তারপর হচ্ছে দ্য ম্যান ডাইড ওভার ইটিং, ওভার ইটিং যেহেতু আছে তাহলে কি হবে, ফ্রম হবে। ক্যাটল, ক্যাটল ইন দ্য ভিলেজ মানে হচ্ছে একের পর এক মারা যাচ্ছে, গবাদি পশু একের পর এক মারা যাচ্ছে, তাহলে কি হবে, ডাইড অফ, ডাইড অফ। এরপরে যেটা খেয়াল করবো সেটা হচ্ছে মিস্টার রফিক ডাইড ফর, এখানে ফর মানে হচ্ছে কোনো কিছুর জন্যে না, এটা হচ্ছে দেশের জন্য বা জাতির জন্য, সেক্ষেত্রে কি হবে, হিজ নেশন। ওকে, ও গ্রুপ ভার্ব অনেক জ্বালিয়েছে, আমাকে অনেক জ্বালিয়েছে, এবং আশা করি তোমাদেরকে, আমি আশা করব না, বিশ্বাস করি যে তোমাদেরকেও জ্বালাচ্ছে গ্রুপ ভার্ব। এই জায়গাটা আমার মনে থাকতো না, আমি যখন স্টুডেন্ট লাইফে পড়েছিলাম, নিজের অ্যাডমিশন টাইমে পড়েছিলাম। সো আমার যে জায়গাটা থেকে ফিল হয় যে এই গ্রুপ ভার্বটা মনে রাখার জন্য আমরা যদি একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করি, আমরা যদি একটু গল্প দিয়ে পড়ি তাহলে হচ্ছে এটা মাথায় থাকে। সো তারই ধারাবাহিকতায় আমরা প্রায় 9 থেকে 10টি ক্লাস করে ফেলেছি। আজকে আমরা গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব যেই এপিসোডটা দেখছি, এই এপিসোডের আজকের পর্বে আমরা শিখবো হচ্ছে কার্ড দিয়ে গঠিত যেসব গ্রুপ ভার্ব আছে সেগুলো। সো আমি প্রতি ক্লাসেই চেষ্টা করি যে তোমাদের একটু সহজভাবে শেখানোর জন্য। সো আজকে আমরা কার্ড দিয়ে সহজভাবে শেখার চেষ্টা করব। কাট মানে হচ্ছে কাটা, তাই না? এটা আমরা সবাই জানি। সো এই কার্ড দিয়ে যেসব
গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব হয় মানে হচ্ছে এখানে কাট ইন হয়, কাট আপ হয়, কাট অফ হয়, কাট ডাউন হয়, কাট আউট হয়। সো এই জিনিসগুলো আমরা শিখব। প্রথমত দেখব সেটা হচ্ছে কাট ইন, কাট ইন। আচ্ছা, আমি অর্থ বলবো না, হ্যাঁ, একটু মজার স্থলে পড়ি। সেটা হচ্ছে কাট ইন, কাট মানে কি কাটা, ইন মানে কি ভিতরে। বিষয়টা এরকম, ধরো তুমি কারোর সাথে কথা বলছো, তুমি কারোর সাথে কথা বলছো, একটু আড্ডা দিচ্ছ, বা তোমরা কয়েকজন মিলে কথা বলছো, তুমি কথা বলছো এমন টাইমে, অথবা তোমার বন্ধু কথা বলছে এমন টাইমে এর মধ্যে একজন ঢুকে গেল, কাট ইন, ঢুকে কেটে দিল, তোমার মুখের কথা কেটে দিল। ঠিক আছে, মানে হচ্ছে জোর করে, এই জায়গাটা আমরা একটু খেয়াল করবো, সেটা হচ্ছে কথা বলার মাঝে জোর করে ঢুকে পড়া। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে মনে রাখতে পারি কাট মানে কি কাটা, ইন মানে হচ্ছে কি ভেতরে, ভেতরে ঢুকে কেটে ফেললো। তোমরা আড্ডা দিতেছো, একজন কথা বলতেছে, আরেকজন কি মুখের উপরে কথা বলতেছে, দ্যাট মিনস হচ্ছে কাট ইন। সো আমরা যদি এক্সাম্পল খেয়াল করি সেটা হচ্ছে শি কেপ্ট কাটিং ইন অন আওয়ার কনভারসেশন। তার মানে হচ্ছে আমাদের কথার মাঝে সে কি ঢুকে পড়লো। আচ্ছা, তো কাট ইনটা আশা করি এভাবে মনে রাখা যাবে। কাট মানে কাটা, ইন মানে কি ভিতরে, ভিতরে ঢুকে কেটে দিল, কথার মাঝে ঢুকে কেটে দিল। ঠিক আছে, আচ্ছা, এখন এরপরে যেই ফ্রেজাল ভার্বটা রয়েছে কাট আপ। এখন স্বাভাবিকভাবে যখন কাট ইন মানে কেটে দেওয়ার পরে তোমার আমার কি ভাল লাগবে, বা যে কথা বলছে তার কি ভাল লাগবে না, সে মন খারাপ করবে, তাই না? তাহলে হচ্ছে কাট আপ মানে হচ্ছে মর্মাহত হওয়া, মানে দুঃখ পাওয়া। ঠিক আছে, সো কাট আপ মানে হচ্ছে কি মর্মাহত হওয়া। ওকে, সো এটা দুইটা মনে রাখতে পারলাম। কাট ইন মানে হচ্ছে কথার মাঝে কেটে দিল, মাঝে এখানে আমরা বলি ইন, মাঝে বা ভিতরে, আর কাট মানে কাটা। আর যখন কাট, এক্ষেত্রে আমরা দেখলাম কাট আপ, তার মানে কি মর্মাহত হওয়া। এরপরে যদি আমরা খেয়াল করি সেটা হচ্ছে এক্সাম্পলটা, হিজ ওয়াইফস ডেথ কাট হিম আপ টেরিবলি। তার মানে হচ্ছে এই জায়গাটা বলা হচ্ছে তার যে স্ত্রীর মৃত্যু তাকে খুবই মর্মাহত করেছে। এরপরে যদি আমরা খেয়াল করি কাট অফ, কাট অফ, এইভাবে যদি একটু আমরা মাথায় নেওয়ার চেষ্টা করি, কাট মানে কি কাটা, অফ মানে কি একবার বন্ধ করে দেওয়া, তাই না? অফ সুইচ অন অফ আমরা জানি না, তাহলে হচ্ছে কাট অফ। এটাতে কীভাবে মনে রাখতে পারি? এটাতে মনে রাখতে পারি এভাবে, এই যে কাট ইন কথার মাঝে ঢুকলো, তুমি কি করলা, মন খারাপ করলা, মর্মাহত হলা, এখন তুমি সিদ্ধান্ত কি নিলা কি যে তার সাথে কথা বন্ধ, তার সাথে কি কথা বন্ধ। এই যে এখানে অফ, এটাতে আমরা মনে রাখতে পারি যে তার সাথে আমি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি, তার সাথে কি কথা বন্ধ। অথবা এই কাট অফ মানে হচ্ছে ডাই, মারা যাওয়া। সো এইটা এভাবে মনে রাখা যায় যে কারোর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে, বা কারোর সাথে দেখা হয়নি, মারা গিয়েছে। সো এই যে বন্ধু বান্ধবদের মধ্যে কনভারসেশনে দেখা যাচ্ছে যে কথার মাঝে কথা হলো, এরপর হচ্ছে কাট আপ, মর্মাহত হলা, এরপরে বিচ্ছিন্ন হয়ে গেলা। তো এই কাট অফ দিয়ে আরেকটা অর্থ আমরা মনে রাখতে পারি, সেটা হচ্ছে কি মারা যাওয়া। তাহলে সেপারেট, বিচ্ছিন্ন হওয়া, অথবা হচ্ছে কি মারা যাওয়া। সো আমরা একটি এক্সাম্পল খেয়াল করি, সেটা হচ্ছে হি ওয়াজ কাট অফ অ্যাট অ্যান আর্লি এজ। তার মানে হচ্ছে তিনি খুব কম বয়সে কি মারা গিয়েছিলেন। হিজ নেম হ্যাজ বিন কাট অফ। ঠিক আছে, তার যে নামটা বিচ্ছিন্ন করা হলো, মানে কি বাদ দেওয়া হলো, বা তার বন্ধুর লিস্ট থেকে বা আমার বন্ধুর লিস্ট থেকে তাকে বাদ দেওয়া হলো। ঠিক আছে, আচ্ছা, সো এটা মোটামুটি আমরা এই তিনটে এভাবে মনে রাখতে পারি। কাট ইন কথার মাঝে কেউ ঢুকলো, এরপর হচ্ছে কাট আপ মর্মাহত হলে, এরপর হচ্ছে বিচ্ছিন্ন হয়ে গেলা, ডান। আচ্ছা, আর এরপরে যে ফ্রেজাল ভার্বটা আছে খুব সহজে একটু চিন্তা করি, কাট ডাউন। সো আমরা এর আগেও কিন্তু ডাউন দিয়ে পড়েছি, তাই না? ডাউন মানে কি উপরে উঠে না কমে, কমে। তার মানে কাট ডাউন মানে হচ্ছে কি কমা। এই ডাউন থাকলে আমরা মনে রাখবো সেটা হচ্ছে কি কাট ডাউন মানে হচ্ছে কি কমা। সো আমরা এইভাবে বলতে পারি যে কমা বা হচ্ছে কি হ্রাস করা। সো অনেক সময় কাট ডাউন অনও থাকে, সেটা আমরা একটু খেয়াল করবো। সো কাট ডাউন অন যদি থাকে অপশনে, তাহলে কাট ডাউন অনই দিয়ে দিবে, কারণ হচ্ছে কাট ডাউন অন মানে হচ্ছে কোনো কিছু রিডিউস করা, ধরো কোনো এক্সপেন্স কি করা কমাবা, বা দেখা যাচ্ছে যে কোনো একটা বড় ট্রানজ্যাকশন কি কমাবা। তো সেই ক্ষেত্রে আমরা কি বলবো কাট ডাউন অন। সো আমরা যে জিনিসটা খেয়াল করব, কাট ডাউন মানে হচ্ছে হ্রাস করা, কাট ডাউন অনও কি হ্রাস করা। সো এই ক্ষেত্রে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন হিসেবে, বা যদি আমরা দেখি কোনো অপশন থাকে, সেক্ষেত্রে কাট ডাউন অনটা যদি থাকে এটাকে আমরা প্রেফার করব, যেহেতু কমানো বা হ্রাস করা যদি বোঝায়। আর লাস্ট আরেকটা রয়েছে কাট আউট। আচ্ছা, এর আগে আমি একটু দেখাচ্ছি যে আমাদের এক্সাম্পলটা আছে, সেটা হচ্ছে ট্রাই টু কাট ডাউন ইউর এক্সপেন্স। ঠিক আছে, সো এখানে অন থাকলো, যেহেতু আমাদের এখানে অপশন নাই, সো আমরা অন না দিলেও চলবে। ট্রাই টু কাট ডাউন ইউর এক্সপেন্স, তোমার যে খরচ সেটা কমানোর চেষ্টা করো। হি কাট ডাউন দ্য ট্রি, সে গাছপালা কি কেটে ফেললো। সো কাটা বা হ্রাস করা, কাটা অর্থে আমরা কাট ডাউনই বলি, বাট আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এক্সপেন্স কমানো বা কোনো কিছু কমানো বা হ্রাস করার ক্ষেত্রে আমরা কি বলি কাট ডাউন অন। আমরা কি বলবো কাট ডাউন অন। আচ্ছা, অ্যান্ড দেন লাস্ট সেটা হচ্ছে কাট আউট। কাট আউট
আচ্ছা, এটা একবারে আমরা সাধারণভাবে যদি চিন্তা করি, কাট আউট, কারেন্ট চলে গেলে বা হচ্ছে যে কোনো একটা বিদ্যুৎ বিচ্ছিন্ন করবে, তখন কি বলবা? কাট আউট, এই কাট আউটটা খুলে দাও, মানে সেবা বন্ধ করে দাও, বিদ্যুৎ সেবা বন্ধ করে দাও। ঠিক আছে, সো এটা দিয়ে আমরা এবার মনে রাখতে পারি, কাট আউট মানে হচ্ছে সেবাদান বন্ধ করা বা পরাস্ত করা, টু স্টপ ডুইং, কিছু করা থেকে তুমি কি মানে কিছু করতে হবে, এগুলা কি বাদ দেওয়া, করলা না, সেটা হচ্ছে কি বন্ধ করে দিলে। যেমন এক্সাম্পল আমরা খেয়াল করি, ইফ এ মোটর অর অ্যান ইঞ্জিন কাটস আউট, যদি কোনো একটা মোটর অথবা ইঞ্জিন কি হয়, পরাস্ত হয় বা বন্ধ হয়ে যায়, ইট সাডেনলি স্টপ ওয়ার্কিং, কাজ হবে না। অনলি আতিক কাট আউট ফর দিস জব, ঠিক আছে, মানে আতিককে এই সেবাদান থেকে বন্ধ করা হয়েছে, মানে তাকে বাদ দেওয়া হয়েছে। ওকে, সো আমরা এখানে যে 5টা ফ্রেজাল ভার্ব দেখলাম, কাট ইন, এটা আমরা মনে রাখতে পারি এভাবে, কাট মানে হচ্ছে কাটা, ইন মানে কি মাঝে, ভেতরে ঢুকে কাটা, মানে কথার মাঝে কথা বলে কোনো কিছু কি করা, মানে হচ্ছে কোনো কনভারসেশন নষ্ট করা। অ্যান্ড দেন নষ্ট করার পরে কাট আপ, মর্মাহত হই আমরা, ঠিক আছে। অ্যান্ড দেন পরবর্তীতে কাট অফ, যে তোর সাথে আমার সম্পর্ক নাই, যা বিচ্ছিন্ন হ, ঠিক আছে। তো এটা হচ্ছে বিচ্ছিন্ন হওয়া। আরেকটা অর্থ আমাদের মনে রাখতে হবে, কাট অফ মানে হচ্ছে কি মারা যাওয়া। আর কাট ডাউন একবারে বেসিক্যালি আমরা সহজভাবে বলতে পারি, সেটা হচ্ছে ডাউন মানে কি কমা, হ্রাস করা, তাহলে কাট ডাউন মানে হচ্ছে কি কাটা বা হ্রাস করা। আর যদি এক্সপেন্স হয় বা হ্রাস করা অর্থ হয়, সেক্ষেত্রে কাট ডাউন অনটাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। অ্যান্ড দেন লাস্ট হচ্ছে কাট আউট, কাট আউট মানে হচ্ছে কি সেবাদান বন্ধ করা বা কি পরাস্ত করা। সো আশা করি তোমরা হচ্ছে যারা মনোযোগ দিয়েছো তারা পারবে, এবং এই যে কোয়েশ্চেনগুলো আমি এখানে দিয়েছি, এইটা যদি প্র্যাকটিস করা হয় খুব ভালোভাবে, তাহলে খুব ইজিলি তোমরা কি করতে পারবা, অ্যান্সার করতে পারবা। এখানে রয়েছে দ্য ফার্মার কাট ড্যাশ দ্য ট্রি উইথ অ্যান এক্স। ওকে, সো এই যে গাছ কাটার কথা বলা হয়েছে, সো আমরা কিন্তু খুব সহজেই আমরা সবাই বলতে পারবো এটা, তাই না, যে কাট ডাউন মানে হচ্ছে কি কাটা, ঠিক আছে, কেটে ফেলা। সো আমরা কি বলবো, কাট ডাউন দ্য ট্রি উইথ অ্যান এক্স। এরপরে বলা হচ্ছে ইফ ইউ আর টু সেভ মানি, ইফ ইউ আর টু সেভ মানি, যদি তুমি অর্থ সঞ্চয় করতে চাও, ইট ইজ ওয়াইজ টু ড্যাশ ক্লথিং রেদার দেন ফুড। আচ্ছা, তার মানে হচ্ছে তোমার কি করতে হবে, এটা বুদ্ধিমানের কাজ, সেটা হচ্ছে যে বস্ত্রতে কি তোমাকে হ্রাস করতে হবে, খরচ কি হ্রাস করতে হবে। সো সেক্ষেত্রে আমরা খেয়াল করবো, এখানে কাট আপ তো হবে না, মর্মাহত হওয়া, কাট আউট সেবা বন্ধ করা, এটা হবে না, কাট ডাউন আর কাট ডাউন অন হতে পারে। সো একটু খেয়াল করো, আমি যখন তোমাদেরকে বলেছিলাম, যখন পড়াচ্ছিলাম, তখন কিন্তু বলেছিলাম এভাবে যে কাট ডাউন মানে হচ্ছে কি কাটা হয়, হ্রাস করা হয়, বাট কাটার ক্ষেত্রে আমরা কাট ডাউন বলি, বাট যদি আমরা দেখি কাট ডাউন অন আছে, তাহলে আমরা সেটাকে প্রায়োরিটি দিব। সো কাট ডাউন অন মানে হচ্ছে কি হ্রাস করা, এটাও কি হ্রাস করা, বাট যখন আমরা দেখব কোনো কিছু কমাচ্ছে বা হ্রাস করছে, কোনো খরচ বা অন্য কোনো ইস্যু কমাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা কি বলবো, সেটা হচ্ছে কাট ডাউন অন। ওকে, আর যদি এটা না থাকতো তাহলে কিন্তু আমরা কাট ডাউনই অ্যান্সার করে আসতাম। এরপর হচ্ছে আওয়ার ইলেকট্রিসিটি ওয়াজ ড্যাশ ফর অ্যাবাউট 10 আওয়ার্স টুডে, আমাদের বিদ্যুৎ সংযোগ প্রায় 10 ঘন্টা কি ছিল না। এখন কথা হচ্ছে কাট আপ মর্মাহত হবে, হবে না। কাট ডাউন কাটটা কেটে ফেলা হবে, হবে না। কাট আউট সেবা বন্ধ করা, আর এটা হচ্ছে কি কাট অফ। এখন এই জায়গাটা অনেকে বলবে যে সেবা বন্ধ করা, না, এটা হচ্ছে কোনো ব্যক্তি যদি সেবা বন্ধ করে দেয়, সেক্ষেত্রে আমরা বলবো কি কাট আউট, বাট এখানে কাট অফ মানে হচ্ছে বিচ্ছিন্ন হওয়া, আমরা জানি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়, তো সেক্ষেত্রে আমরা কি বলবো, কাট অফ। অ্যান্ড দেন পরেরটা যদি আমরা খেয়াল করি, ইউ মাস্ট কাট ইউর এক্সপেন্ডিচার। ওকে, সো এখানে লুনা হ্যাজ কাট ড্যাশ হার বাজেট, সো এক্সপেন্ডিচার বাজেট এগুলো কি হ্রাস করা বোঝায়। সো সেক্ষেত্রে যদি কাট ডাউন অন থাকে তাহলে অ্যান্সার কাট ডাউন অন, না থাকলে কি কাট ডাউন। আমি কিন্তু এর আগের যে কোয়েশ্চেনটা সেটাতে আলোচনা করেছিলাম, তাহলে কি হবে, কাট ডাউন হার বাজেট। ওকে, আচ্ছা, অ্যান্ড দ্য লাস্ট কোয়েশ্চেন, উই শুড নেভার কাট রিলেশনশিপ উইথ আওয়ার ফ্রেন্ডস। আচ্ছা, ওই যে আমাদের সেই গল্পটা, কাটিন মানে হচ্ছে কি কথার মাঝে ঢুকে পড়া, এরপর হচ্ছে যখন কাটিন হলো, কথার মাঝে ঢুকলো, তোমার মর্মাহত হলে, মনের খারাপ লাগলো, বলে এই তোর সাথে আমার সম্পর্ক বিচ্ছিন্ন। সো এটা আমাদের বলা উচিত যে উই শুড নেভার কাট ড্যাশ রিলেশনশিপ উইথ আওয়ার ফ্রেন্ডস, তার মানে হচ্ছে আমাদের কাট অফ করা যাবে না, মানে রিলেশনশিপ বিচ্ছিন্ন করা যাবে না। সো আমরা কি বলবো, কাট অফ। ওকে, সো খুব সহজে কিন্তু তোমরা এই জিনিসগুলো মনে রাখতে পারবে। আমার যে ক্লাসগুলো আমি নিচ্ছি, সো তোমরা এই ক্লাসগুলো যারা করছো আশা করি অনেক উপকৃত হচ্ছ। সিনোনিম, অ্যান্টোনিম, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, গ্রুপ ভার্ব, ফ্রেজাল ভার্ব মানে যেটাকে আমরা বলি, অ্যান্ড দেন হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এই যে তোমাদের ক্লাসগুলো আমি নিচ্ছি, আশা করি তোমাদের এই মেমোরাইজিং পার্টটা কিছুটা হলো কি সহজ হচ্ছে। এবং বিশ্বাস করো, আমি যখন পড়তাম আমার মনেই থাকতো না, বাট তোমরা যদি আমার সাথে এইভাবে পড়ে নোট করে পড়ো, আশা করি খুব ভালো করতে পারবে। সো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সকলের প্রতি শুভকামনা জানাচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।